ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রবীন্দ্রনাথ লিখছেন, সত্য সেথায় দারুণ সত্য, মিথ্যে ভীষণ মিথ্যে। ঠিক 24 ঘন্টা আগে দেশের প্রধানমন্ত্রী 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর সেটা নিয়েও শাসক আর বিরোধীর মধ্যে তরজা, সত্য আর মিথ্যে নিয়ে প্রবল টানাপোড়েন। বিরোধীরা বলছে প্যাকেজ তবু প্যাকেজ নয়, নতুন তবু নতুন নয়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলছেন কোথায় 20 লক্ষ কোটি টাকা, আসলে 4.2 লক্ষ কোটি টাকা, যেটা জিডিপির মাত্র 2%। পি চিদম্বরম তিনি বলছেন পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে একটা ছোট্ট প্যাকেজ, দুটো কথা রাখা গেল না এই বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরেক ধাপ এগিয়ে বলছেন যে পুরোটা ভাঁওতা, আসলে এই আর্থিক প্যাকেজটা মস্ত একটা অশ্বডিম্ব। আপনাদের খুব চেনা এই রাজনৈতিক টানাপোড়েনে আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগে দেখব নির্মলা সীতারামন, দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি বলেছেন যে এই সাংবাদিক সম্মেলন হবে পরপর 3 দিন, আজ, আগামীকাল এবং আগামী পরশু ইনস্টলমেন্টে। প্রথম দিনের সাংবাদিক সম্মেলনের প্রথম কিস্তিতে কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন দেশের মাননীয় অর্থমন্ত্রী, ঠিক কোথায় কোথায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত স্বস্তি পাবে বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার। আমি শুরুতে আজকের প্রথম সাংবাদিক সম্মেলনের ঘোষণাগুলো দেখব, যেটা নিঃসন্দেহে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, করোনা মোকাবিলায় প্রায় 2 মাস ধরে দেশ জুড়ে চলছে লকডাউন, যার জেরে থমকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা যাতে ফের গড়াতে পারে, তার জন্য মঙ্গলবার আত্মনির্ভর ভারত প্রকল্পে প্রায় 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। हाल में सरकार ने कोरोना संकट से जुड़ी जो आर्थिक घोषणाएं की थी, जो रिजर्व बैंक के फैसले थे और आज जिस आर्थिक पैकेज का ऐलान हो रहा है, उसे जोड़ दें तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है। 20 लाख करोड़ रुपए का है। ये पैकेज भारत की जीडीपी का करीब करीब 10% है। তবে এই প্যাকেজের টাকা কোন ক্ষেত্রে কতটা বরাদ্দ হবে তার কোনো হিসেব মঙ্গলবার দেননি প্রধানমন্ত্রী। বুধবার যার আংশিক রূপরেখা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 15 different measures, 6 of which pertain to the micro, small and medium enterprises. 2 relate to the Employees Provident Fund. 2 relate to the NBFCs, Housing Finance Corporations and the MFIs. এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বা টিসিএস এবং ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস 25% হারে কমলো। অর্থাৎ এতদিন কারোর 100 টাকা টিসিএস বা টিডিএস কাটা গেলে এখন তা কমে হবে 75 টাকা। বৃহস্পতিবার থেকেই 2021-এর 31শে মার্চ পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। কেন্দ্রের দাবি, এর ফলে বাজারে 50,000 কোটি টাকা অতিরিক্ত যোগান বাড়বে। একই সঙ্গে কেন্দ্রের তরফে ট্যাক্সের ক্ষেত্রে দ্রুত রিফান্ড করে দেওয়া হবে। এছাড়াও আয়কর জমার সময়সীমা বাড়িয়ে 30শে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ইনকাম ট্যাক্সের জন্য 1 মাস বাড়ালাম কি ওটার জন্য 1 মাস বাড়ালাম, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ অবভিয়াস। লোকের রাস্তায় না বেরোলে কোথা থেকে দেবে? ব্যাংক অপারেট না করলে কোথা থেকে দেবে? সুতরাং এটা কোনো দয়া করেছে তা নয়। টিডিএস রেটটা যা 25% কমিয়েছে। টিডিএস মানে কি হয়, আমি সাপোজ কন্ট্রাক্টরি করি, আমার সরকার আমাকে 2% টাকা 1% টাকা কেটে দেবে, সেটা 25% কমে দিয়েছে, তাহলে আমার হাতে টাকাটা বেশি আসছে, সেটা একটা ভালো জিনিস। লকডাউন চলার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা। তাদের একটা বড় অংশেরই প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ইপিএফ এর ক্ষেত্রে বেতনের 12% হারে টাকা জমা দিতে হয় কর্মচারী ও তার সংস্থাকে। করোনা আবহে 15,000 টাকার কম বেতনের ক্ষেত্রে মার্চ থেকে মে মাস পর্যন্ত ইপিএফ এর সেই টাকা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন নির্মলা ঘোষণা করেন আরো 3 মাস অর্থাৎ জুন, জুলাই ও আগস্টেও সেই টাকা জমা দেবে কেন্দ্র।
সরকারের দাবি এর ফলে 3.5 লক্ষের বেশি সংস্থার প্রায় 73 লক্ষ কর্মচারী উপকৃত হবেন। এর জন্য কেন্দ্রের খরচ হবে 2500 কোটি টাকা। এছাড়াও মানুষের হাতে টাকার যোগান বাড়াতে অন্যান্য বেসরকারি কর্মীদের ক্ষেত্রে জুন থেকে 3 মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত 12% বদলে 10% করে ইপিএফ কাটা হবে। সরকারের দাবি এর ফলে মানুষের হাতে বাড়তি অর্থ থাকবে 6750 কোটি টাকা। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের ডিএ ফ্রিজ করে দিয়েছে, মাইনে কেটে নেওয়া হচ্ছে, অনেক রাজ্য মাইনে দিতে পারছে না, একটা পয়সাও আমাদের দেওয়া হলো না, 2 মাস সব ইনকাম বন্ধ, নো আর্নিং অনলি বার্নিং। ভারতের উৎপাদন শিল্পে 30% বেশি আসে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত প্রায় 117 মিলিয়ন মানুষ। লকডাউনের জেরে যাদের মাথায় হাত পড়েছিল, বুধবার সেই এমএসএমই বা ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 3 লক্ষ কোটি ঋণের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী 4 বছরের এই ঋণের প্রথম বছর কোনো টাকা শোধ করতে হবে না, যার জেরে উপকৃত হবে প্রায় 45 লক্ষ সংস্থা। এছাড়াও এনপিএ থাকা বা ক্ষতির মুখে থাকা এমএসএমই সংস্থাগুলোর জন্য 20,000 কোটি এবং উজ্জ্বল সম্ভাবনা থাকলেও নগদের অভাব রয়েছে এরকম সংস্থার জন্য আরো 50,000 কোটি টাকা ঋণের ঘোষণা করেন নির্মলা সীতারামন। পাশাপাশি এমএসএমই সংস্থাগুলিকে যাতে এই সুযোগ নিতে কোনো অসুবিধা না হয় তার জন্য এমএসএমইর সংজ্ঞারও কিছু বদল এনেছে কেন্দ্র। Changes that investment limit which defined an MSME is being revised upwards. Earlier, the distinction which prevailed between manufacturing unit and therefore their definition was on slightly different account. Service units, their definition was on slightly different criteria. Now that differentiation between manufacturing and service MSME are being removed. Manufacturing MSME or service-based MSME shall all be defined similarly. যেগুলো বলেননি সেগুলো বরং আমি বলি, সেগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রিজে 3 রকমের প্রবলেম ফেস করছে। একটা ডিলেড পেমেন্ট, সেটা উনি অ্যাড্রেস করেছেন। এনপিএ যারা আছেন সেটা উনি অ্যাড্রেস করেছেন। গ্রোথ যাদের আটকে গেছে সেটা উনি অ্যাড্রেস করেছেন। কিন্তু যারা প্রোডাকশন স্টপ করেছে বা এমপ্লয়ি ছাঁটাই হয়েছে সেই নিয়ে কিন্তু আজকের কোনো ইয়েও করেননি। একই সঙ্গে এমএসএমই সংস্থাগুলি যাতে সরকারি বড় টেন্ডারে অংশ নিতে পারে তার জন্য করা হয়েছে নতুন নিয়ম। कंपटीशन में कहीं ना कहीं अनफेयरनेस जो होती थी उसमें हमारे लोकल उद्योग वो पीछे रह जाते थे। तो ये इसीलिए ग्लोबल टेंडर्स जो हैं ये 200 करोड़ तक से कम वाले जो हैं इसमें यानी कि 200 करोड़ से कम वाले में ग्लोबल टेंडर्स नहीं होंगे। इसमें हमारे सूक्ष्म लघु मध्यम उद्योग को लाभ मिलेगा। এমএসএমই ডিস্ট্রেস ফেস করছে নাথিং, 3 লক্ষ কোটি টাকা যেটা বলছে আপনাদের আমি যদি একটা সহজ হিসেব দিই বুঝতে পারবেন। আমরা বাংলায় 90,000 কোটি টাকা এমএসএমই কে দিই আর সারা ভারতবর্ষে 15 লক্ষ কোটি টাকা এমনিতে পায়, সেটাকে কমিয়ে 3 লক্ষ কোটি টাকা করেছে। তার মানে এমএসএমই আরো কোথায় যাবে আমি জানি না আদৌ এদের আমলে থাকবে কিনা। আনঅর্গানাইজড সেক্টর নাথিং, এমএসএমই নাথিং, ডিটোরিয়েশন বরঞ্চ হয়েছে। এখন কেন্দ্রের এই প্রকল্পের টাকা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছবে এবং যেখানে দেশের বৃদ্ধি ক্রমশ কমছে সেখানে শুধুই ঋণ দিয়ে কি সমস্যার সমাধান হবে সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রত্যেকটি প্রধান রাজনৈতিক দল এ রাজ্যে তাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। তাদের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার অর্ঘ্য মিত্রের কাছে যাব, কর বিশেষজ্ঞ। অর্ঘ্যদা, প্রথমে যেটা জানতে চাইবো একেবারে সাধারণ করদাতার পার্সপেক্টিভে, যিনি বেতনভোগী এবং যিনি বেতনভোগী নন, এই ক্ষেত্রে আমি যদি শুধু টিডিএস ইপিএফ এই পার্টে আসি, কে কি পাচ্ছেন, কে কি পেতে পারেন, ঘোষণা অন্তত কি বলছে? অর্ঘ্য মিত্র। দেখুন, আজকে যেটা হয়েছে অ্যানাউন্সমেন্ট, 3 দিনের মধ্যে আজকে প্রথম দিন, টিডিএস এবং টিসিএস এর যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে যে আজকের পর থেকে 31শে মার্চ অবধি 2021-এর যা টিডিএস এর রেট ছিল বা টিসিএস এর রেট ছিল তার থেকে কত 10%, 25%। তার মানে ধরুন আপনার 25%, 25%, ইন্টারেস্ট আপনি পান ব্যাংক থেকে 25%। তাই ধরুন আপনি ব্যাংকে কোনো ডিপোজিট রেখেছেন, সেখান থেকে আপনার টিডিএস কাটা হয়
10% রেটে, তার বদলে 7.5% রেটে কাটবেন। তো এর ফলে কি হলো, আপনার ট্যাক্স লায়াবিলিটি যেটা ছিল সেটা তাই রইল, কিন্তু এখন টেম্পোরারিলি আপনার হাতে একটু টাকাটা বেশি আসবে। কারণ 10% কেটে নিলে আপনি 90 টাকা পেতেন, এখন 7.5% কাটলে আপনি 92 টাকা 50 পয়সা পাবেন। কাজেই আপনার লিকুইডিটিটা এই পিরিয়ডে একটু বাড়বে, হাতে টাকাটা একটু বাড়বে সামান্য, কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কিন্তু কমবে না। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি ঠিকই বলেছেন যে ধরুন এফডির ক্ষেত্রে 25% ছাড় অর্থাৎ কম কাটা হলো, কিন্তু এখানে একটা উল্লেখ করা আছে যে যিনি বেতনভোগী নন, মানে আমি বলছি যে প্রফেশনাল, এটা কি শুধু যারা প্রফেশনাল বেতনভোগী নন, ধরুন আমার শিল্পী বন্ধুরা, একজন ফিল্ম স্টার, তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাকি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? না, যেটা যারা স্যালারি আর্নার, যারা স্যালারি হিসেবে মানে বেতন পান, তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ হচ্ছে না। এটা নন স্যালারি আর্নার, যেমন আপনি ঠিকই বলেছেন যে যারা শিল্পীরা আছেন প্রফেশনাল ফিস পান, কন্ট্রাক্টার্স যারা আছেন, কমিশন এজেন্ট যারা আছেন, রেন্ট মানে মাসে যারা ভাড়া পান, এই সমস্ত ক্ষেত্রে তাদের যে টিডিএস লায়াবিলিটি ছিল তার থেকে 25% কম কাটা হবে। তাদের জন্য এই পিরিয়ডে তাদের হাতে টাকাটা একটু বেশি আসবে খরচা করার জন্য। কিন্তু আমার মনে হয় আজকের দিনে যে পরিস্থিতি, তাতে এই টাকাটাতে কতটা কাজের কাজ হবে, আসবে, লিকুইডিটি বাড়বে, ট্যাক্স কমলো না, কিছুদিনের জন্য হাতে আমি টাকাটা বেশি পেলাম, কিন্তু বছরের শেষে আমাকে কিন্তু এই টাকাটা আবার পুষিয়ে দিতে হবে। অতএব আলটিমেটলি লাভের লাভ কতটা হবে সেটা মানে খুবই সামান্য একজন সাধারণ মানুষের পক্ষে। এবং দ্বিতীয় পয়েন্ট যে আরেকটা বলা হচ্ছে যে 15,000-এর কম বেতনে 3 মাসের, মানে আগে 3 মাস ছিল, আরো 3 মাস দেবে হচ্ছে সরকার, 15,000-এর কম বেতনে, মানে 6 মাসের হলো। এটা সরকার একটা স্কিম, যারা মানে যারা 15,000-এর কম বেতন পান এবং 100 জনের কম এমপ্লয়ি আছে, কতগুলো কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে সরকার মানে এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ড অ্যামাউন্টটাও দিয়ে দিত এবং এমপ্লয়ারের টাকাটাও সরকার দিয়ে দিত। সেটা 3 মাসের জন্য ছিল, মে মাস অবধি। এখন জুন, জুলাই, আগস্ট, মানে আরো 3 মাস এটা বাড়লো। আর এই ক্যাটেগরিতে হচ্ছে যাদের এক ছোট কোম্পানি, 100 লোকের কম, এবং মূলত যারা কম বেতনের কর্মচারী, 15,000 টাকার কম। আর বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা হলো 3 মাসের জন্য, আজ থেকে মানে এর পরের 3 মাসের জন্য যে 12% প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড 12%টা 10% হয়ে গেল, এবং 12% দেওয়া হয় এমপ্লয়ার, সেটা 12-র বদলে 10 হলো। তার মানে আবার ওই সামান্য একটা পরিমাণ টাকা হাতে বেশি পাবে। কিন্তু এখানেও খুব উল্লসিত হওয়ার কিছু নেই, আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কম জমা পড়ছে, এমপ্লয়ারও কম দিচ্ছে। কাজেই মনে রাখবেন, যেটা 12-12 24% হতো, সেখানে আপনার 10-10 20%। অতএব মানে আপনার চাকুরি সীমা, মানে অ্যাট দি এন্ড অফ ইয়োর চাকুরি জীবন, আপনি যখন টাকাটা পাবেন, থোক টাকা, সেখানে কিন্তু কম পাবেন, কারণ এই 3 মাস আপনি কম দিচ্ছেন, আপনার এমপ্লয়ারও কম দিচ্ছে। এটা হচ্ছে একটা এমার্জেন্সি প্রভিশন, যেখানে আপনার লিকুইডিটিটা বাড়ানোর জন্য, আপনার হাতে যাতে যারা চাকুরিভাগী তাদের হাতে টাকাটা একটু যাতে বেশি আসে, সেই প্রভিশনটুকু করা হয়েছে। এই দুটোই মেনলি আমাদের এখানে যেটা হয়েছে। হ্যাঁ, আমি দ্রুত এবার দেখাবো ঠিক যেখান থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, রাজনৈতিক চাপানুতর। কেউ বলছেন অশ্বডিম্ব, কেউ বলছেন না, এতে রাতারাতি আত্মনির্ভর ভারতের পথে দ্রুত আরেক কদম এগোনো যাবে। দেখুন, essentially this is to spur growth. This whole initiative is called as Atmanirbhar Bharat Abhiyan. আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব, মানে বিগ জিরো।
করোনা মোকাবিলায় কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা হতে না হতেই তা নিয়ে শুরু হয়ে গেল বাকযুদ্ধ। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী মোট 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন, কিন্তু এই 20 লক্ষ কোটি টাকার পুরোটা কি নতুন প্যাকেজ? অর্থনীতিবিদরা বলছেন এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগে যে প্যাকেজগুলি ঘোষণা করা হয়েছে সেগুলিও এর মধ্যে ধরা আছে। कोरोना संकट से जुड़ी जो आर्थिक घोषणाएं की थी, जो रिजर्व बैंक के फैसले थे और आज जिस आर्थिक पैकेज का ऐलान हो रहा है उसे जोड़ दें तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है। করোনা মহামারীর আকার ধারণ করার আগে 6 ফেব্রুয়ারি 2,80,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে রিজার্ভ ব্যাংক। করোনা বিপজ্জনক চেহারা নেওয়ার পর 27 মার্চ 1,70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই দিনে রিজার্ভ ব্যাংকও 3,75,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে। 17 এবং 27 এপ্রিল দুটি আলাদা ঘোষণায় রিজার্ভ ব্যাংক আরও 1 লক্ষ কোটি টাকা ঢালে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 9,25,000 কোটি টাকার প্যাকেজ আগেই ঘোষণা করা হয়েছে। এই সবগুলি হিসেবের মধ্যে ধরলে কেন্দ্রের নতুন প্যাকেজে বাকি থাকে 10,75,000 কোটি টাকা। এই যে 20 লক্ষর কথা কালকে বলা হয়েছে, তার মধ্যে কিন্তু অলরেডি 10 লক্ষের কোটির বেশি, 10 লক্ষ কোটি বেশি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক থেকে সেই টাকাটা বিভিন্ন সংস্থায় যাবে, তারপরে সেই সংস্থা এখন লকডাউনের মধ্যে সেটাকে ব্যবহার করবে, ব্যবহার করার পরে সাধারণ মানুষের হাতে যাবে। চেনটা দেখুন কত লম্বা, সেহেতু 10 লক্ষ কোটি এই 20 লক্ষ কোটির মধ্যে আগে দেওয়া। অন্য দেশে অবশ্য এমনটা হয়নি। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিরিখে গোটা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে করোনা মোকাবিলার জন্য প্রায় 225 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এই আর্থিক প্যাকেজের পুরোটাই দিয়েছে সরকার। এর সঙ্গে আমেরিকার রিজার্ভ ব্যাংক হিসেবে পরিচিত ফেডারেল রিজার্ভের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভারতে সরকারের আর্থিক প্যাকেজের মধ্যে রিজার্ভ ব্যাংকের প্যাকেজকেও ধরে নেওয়া হলো জানিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। 20 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে, তার ব্যাখ্যা কোথায়? কোনো জিনিসই পরিষ্কার নয়। মন কি বাতের বদলে এখন ওনার বাত শুনছি। রাজ্যগুলোকে এই করোনা মুক্ত রাজ্য, করোনা মুক্ত ভারত গড়বার লক্ষ্যে এগিয়ে এসে অর্থ সাহায্য করবার প্রয়োজন আছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মোদী সরকার প্রথম থেকে ঠিক করেছেন অনলাইনে অ্যাকাউন্টে সব টাকা পয়সা যাবে, যাতে সেই চুরিটা বন্ধ হয়, কাটমানিটা বন্ধ হয়। কেন্দ্রের টাকা যদি হাতে না আসে রাজ্য সরকারের, তাহলে পার্টি কাটমানি পায় না। তাই মমতা ব্যানার্জির আনন্দ হচ্ছে না, কারণ ওনার হাতে টাকা আসছে না, ওনারা টাকাটা খরচা করে কাটমানি পাচ্ছেন না। সেইটাই কষ্ট, আর অন্য কোনো কাজটা নেই। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে সিপিএম, কংগ্রেসও। লোকে অপেক্ষা করছিল, কিন্তু সবটা শুনে মনে হলো প্রধানত যে জুমলা বাজি চলে এসছে। যা পুরনো সব স্কিম আছে, শুধু মুদ্রা বলেননি, বাকি সব স্কিমগুলো শুনিয়ে দিয়েছেন। সবটাই জাগলারিতে ভরা। তো আষাঢ়ে গল্প বুঝ। গতকাল প্রধানমন্ত্রী যে কথা বললেন যে উনি মন কি বাতে যেরকমভাবে বলেন সে মন কি বাত বলে গেলে, আর আজকে ফাইন্যান্স মিনিস্টারও তাকে অনুসরণ করে সেই মন কি বাতের মতো মানুষকে ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখিয়ে চলে গেল। বৃহস্পতিবার শুক্রবারও ফের কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার মধ্যে কি থাকবে? লকডাউনে যে গরিব কৃষক, শ্রমিক, পরিযায়ী শ্রমিকরা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের জন্য কি আগামী দুদিনে কোনো সুখবর মিলবে? সেদিকেই নজর সকলের। সুমন ভরাই, কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, আপনি শুনলেন সমালোচনার ঝড় দেশ জুড়ে বিরোধীদের মুখে। অর্থনীতিবিদরা পাশ থেকে একটা ছোট্ট প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজ না মনিটরিয়াম। মানে আমি বলছি, যদি ঋণ হয় তাহলে কিন্তু সমস্যাটা একই জায়গায় থাকলো। তার কারণ প্রথমে নোট বাতিল, তারপরে জিএসটি, তারপরে করোনা। এই ধাক্কায় এমএসএমইর পক্ষে কিন্তু ঋণ হিসেবে টাকা কতদিনে ফেরত দিতে হবে এবং কতদিনে ফেরত দিতে তারা পারবে, দুক্ষেত্রেই বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে তারা। প্রণয়দা, দেখুন সুমনদা, ইতিমধ্যেই 80 কোটি মানুষকে 2 মাস ধরে 5 কেজি চাল, 5 কেজি গম দেওয়া হয়ে গেছে। 20.5 কোটি জনধন যোজনায় 52,606 কোটি টাকা ডাইরেক্ট ট্রান্সফার হয়ে গেছে। এবং তারপরেও যেটা হচ্ছে যে কোন লজ্জায় এ রাজ্যের শাসক দল তারা এইসব কথা বলছে। যে আত্মনির্ভর প্রকল্পের কথা বলা হলো 1000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে ঢোকানো হবে, তারা লাইন দিয়ে জেরক্স করে সব জমা করলো।
তার কি মৃত্যু ঘটেছে? উত্তরপ্রদেশ সরকার পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে জমা করেছে, বিহারের সরকার 2,000 টাকা করে জমা করেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী আগে বলুন পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা তারা পাবে কি পাবে না। একটা সময় উনি বলেছিলেন সিগারেটটা একটু বেশি করে খান, তার কারণ প্রদেশে কিন্তু ডিএ সহ সরকারি কর্মচারীদের 7টা ভাতা ঘোষণা করে বন্ধ হয়ে গেছে। আজকেই সংবাদপত্রে খবর আছে প্রথম পাতায়। আরে এখানে তো ডিএই দেয় না, এখানে ডিএ দিতে গেলে বলে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। কোন লজ্জায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেন? যদি সামান্যতম উনার লজ্জা থাকতো তাহলে এইসব কথা বলতেন না। আসলে মুখ্যমন্ত্রী হতাশ হয়েছেন। মুখ্যমন্ত্রী আশা করেছিলেন যে আবার কোনো কেন্দ্রীয় প্রকল্প আসবে, সেখানে রাজ্য সরকারের স্টিকার লাগবে, সেইটা যাবে, সেখান থেকে কাটমানি আসবে, 75-25 ভাগ হবে। সেইগুলো কোনো কিছুই হয়নি। তার কারণ এটা ডাইরেক্ট ট্রান্সফার হবে। জনধন যোজনায় যেমন ডাইরেক্ট টাকা ঢুকতে শুরু করেছে, তৃণমূলের নেতারা কাটমানি নিতে পারছেন না, এটাই তিনি হতাশ হয়েছেন। আবার তো ফ্লেক্স লাগানো যাবে না, ছবি লাগানো যাবে না, নতুন প্রকল্প দেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার যাদের বেনিফিটের টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে, এই জন্য মমতা ব্যানার্জি হতাশ হচ্ছেন। মমতা ব্যানার্জি যদি এ রাজ্যের 75 লক্ষ কৃষকের নাম কেন্দ্রীয় সরকারকে দিত, তাহলে এই সময় 75 লক্ষ পশ্চিমবঙ্গের কৃষক 6,000 টাকা করে পেতে পারত। এই স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রীর জন্য পেল না। মুখ্যমন্ত্রী যদি এ রাজ্যের মানুষকে জনধন যোজনার মধ্যে আনতেন, তাহলে এই সময় 4 কোটি মানুষ জনধন যোজনার মধ্যে আসতে পারত। যারা 5 লক্ষ টাকা করে মেডিক্লেম পেত, স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রীর জন্য তারা পায়নি। তাই আগামী দিনে যে প্রকল্পগুলো আসছে, আগামী দিনে যাদের বেনিফিট পাওয়ার কথা, এ রাজ্যের স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী যাতে তাদের থেকে বঞ্চিত না করে। আপনারা জানেন যে এই করোনা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার 50 লক্ষ টাকা তাদের মেডিক্লেম দিয়েছে, 50 লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দেবে। কিন্তু এই রাজ্যের যে সমস্ত ডাক্তারবাবু, যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা মারা যাচ্ছে, তারা এটা পাচ্ছেন না। তাদের নাম মমতা ব্যানার্জি কেন্দ্রকে দিচ্ছে না। প্রত্যেককে সমান সময় দেব। আমি পার্থ ভৌমিকের কাছে যাব, তৃণমূল বিধায়ক। পার্থদা, এক হচ্ছে যে আপনি শুনলেন প্রণয় রায়ের বক্তব্য যে সোজা মানুষের হাতে টাকা পৌঁছে যাচ্ছে, মানুষ বেনিফিটেড হচ্ছেন, রাজ্যের থ্রুতে যাচ্ছে না, সেই জন্য রাজ্যের আপত্তি। পাশাপাশি অঙ্কের হিসেব যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ধরি, তাতে 45 লক্ষ এমএসএমই গড়ে 20 জন করে ধরলেও এই শুধু আজকে যে ঘোষণা হয়েছে, আরো দুদিনের ঘোষণা বাকি আছে, 9 কোটি মানুষ, অর্থাৎ এই টোটাল প্যাকেজের 20%তে 9 কোটি মানুষ উপকৃত হচ্ছে। এবং 3 মাসের জন্য ইপিএফ এর যা বাড়তি দায়িত্ব নেওয়া হলো, তাতে উপকৃত হচ্ছেন প্রায় 72 লক্ষ কর্মচারী। মানবেন পার্থ ভৌমিক? আসলে প্রণয়দা উত্তেজিত হয়ে গেছে। মিথ্যা কথা চাপা দিতে গেলে একটু গলার জোর বেশি লাগে। ভারতবর্ষের মানুষ 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, প্রণয়দা অত্যন্ত আনন্দিত। ভারতবর্ষে 2 কোটি বেকার যুবকের চাকরি হয়েছে, প্রণয়দা অত্যন্ত আনন্দিত। পশ্চিমবাংলার বুকে 1 কেজি করে ডাল সব বিনা পয়সায় পেয়ে গেছে, প্রণয়দা অত্যন্ত আনন্দিত। আর কত মিথ্যে কথার ফুলঝুরি ছুটিয়ে বাংলাকে কলুষিত করবেন। আমার দুটো কথা বলবার আছে। আপনি দেখেছেন যে আমি প্রণয়দাকে আরেকটা উত্তর দিয়ে দিই যে বাংলার চাষিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ব্যবস্থা করেছেন। আপনি 4 কোটি মানুষের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 7 কোটি মানুষের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি ওই যে স্বাস্থ্য প্রকল্পের নাম শুনেছেন কিনা আমি জানি না, যদি জানা না থাকে তাহলে একটু দয়া করে দেখে নেবেন। আপনাদের যেটা আমরা নিজেরাই করতে পারছি, সেটা আমি কেন্দ্রের সরকারের সাহায্য নেওয়ার তো দরকার নেই। আমার যেটা প্রাপ্য, জিএসটির 50,000 কোটি টাকা আমার প্রাপ্য, আগে ওটা দিতে বলুন, ওটা দেওয়ার পরে বড় বড় কথা বলবেন। উত্তরপ্রদেশে বিজেপির সরকার কেন্দ্র টাকা দিচ্ছে, বিহারে বিজেপির মোদী সরকার কেন্দ্র টাকা দিচ্ছে, আর এখানে যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকার, কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। কেন্দ্র আমাদের দাঁড়ান, আপনার সময় আমি একটা কথাও বলিনি প্রণয়দা, কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। নির্মলা সীতারামনকে বলতে বলুন বাংলার প্রাপ্য টাকা কত জিএসটি থেকে। যদি বুকের পাটা থাকে বলতে বলুন, ভিক্ষা না, আমরা আমাদের হকের টাকা চাইছি। বাংলার মানুষ জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, বাংলার মানুষ জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, বাংলার মানুষ সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছে। যদি ক্ষমতা থাকে নির্মলা সীতারামনকে প্রেস করে বলতে বলুন বাংলার কত টাকা প্রাপ্য। আর একটা কথা বলি,
খেলা আরে কে বলেছে আপনাকে? আপনি এসব কে বলেছে? কে বলেছে আপনাকে? এগোন পার্থদা এগোন। আবার বলছি যে মোট কেন্দ্র সরকারের দাবি এমএসএমই সঙ্গে যুক্ত শুধু এমপ্লয়িজরা, তাদের সংখ্যা 12 কোটি। আজকের এই ঘোষণায় 12 কোটি মানুষকে ছুতে পারবে কেন্দ্র সরকার, কেন্দ্র দাবি করছে। ব্যবসার সংজ্ঞা আজ থেকে পাল্টে গেল সুমনদা, ব্যবসার সংজ্ঞা আজ থেকে পাল্টে গেল। আগে এখন বলছে ক্ষুদ্র শিল্প মানে মিনিমাম 1 কোটি টাকা বিনিয়োগ, 5 কোটি টাকা হচ্ছে টার্নওভার। মাঝারি শিল্প হচ্ছে আপনার 10 কোটি টাকা বিনিয়োগ, এর উপরেরটা হচ্ছে 20 কোটি টাকা বিনিয়োগ। আপনি বুঝতে পারছেন ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে 70% মানুষ দারিদ্র্য সীমার ধারে কাছে বসবাস করে। বলছে 1 কোটি টাকা বিনিয়োগ করলে সেটা নাকি ক্ষুদ্র শিল্প হবে। আপনি কল্পনা করতে পারেন 100 কোটি কারো টার্নওভার এলে সে নাকি ওই 300 লক্ষ না 3 লক্ষ না কত কোটি টাকা ঋণ দেবে, সে সেই সুবিধাটা পাবে। অর্থাৎ গরিবদের জন্য কোনো কথা নেই, পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো কথা নেই। বিশিষ্ট অর্থনীতিবিদরা বলেছিলেন দরকারে মুদ্রাস্ফীতি হলেও টাকা ছাপিয়ে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে। আরে ওটা স্ট্রেট পাঠান না ব্যাংক অ্যাকাউন্টে, দেখবো যে ভারতবর্ষের শুরু হয়ে গেছে পার্থদা, শুধু নীরব মোদীর জন্য ভাবেন না, শুধু বিজয় মালিয়ার জন্য ভাবেন না, শুধু বাবু কিংবা দিলীপ ঘোষের জন্য ভাবেন না, গ্রামের গরিব মানুষের জন্য ভাবেন। পরিযায়ী শ্রমিকদের মমতা ব্যানার্জি রাজ্যের টাকা খরচ করে ফেরত আনছেন, তাদের কোয়ারেন্টাইনে রাখছেন, তাদের সুবন্দোবস্ত করছেন, এই যে নবান্ন থেকে ঘোষণা করলেন প্রচেষ্টা প্রকল্প, তার চেষ্টা করছেন। আর আপনারা প্রেসে একটা করে বিবৃতি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। আরে বাংলার মানুষকে এত সহজে ভুল বোঝানো যাবে না, বাংলার মানুষকে এত সহজে আরো 100টা ট্রেন আনবে মমতা ব্যানার্জি বলেছে। শুভঙ্কর সরকারের কাছে যাব, কংগ্রেসের শুভঙ্কর সরকার। আমি জাস্ট একদম কয়েকটা বাক্য তুলে নিচ্ছি, সেটা হচ্ছে টোটালটাই বিগ জিরো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যগুলো কিছু পাবে ঠিক করেছিলাম, কিন্তু কোনো রকম অ্যাডিশনাল গ্র্যান্ট এই কোভিডের জন্য কোনো রাজ্য পায়নি, সমস্ত রাজ্যের কথা বলেছেন। আপনাদের ইউপিএর সময় মনমোহন সিংয়ের কথা আজকে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। তিনি বলছেন যে কৃষকদের ঋণ মুকুব, যেটা ইউপিএ সরকারের অন্যতম একটা এবং নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল, সেই কৃষকদের ঋণ মুকুবও তিনি ভেবেছিলেন হবে, এখনো হয়নি। অন্তত আরো দুদিনের সাংবাদিক সম্মেলন বাদ আছে, কিন্তু আজকের সাংবাদিক সম্মেলনে সেই ধরনের কোনো রকম ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেননি। কোঅপারেটিভ ফেডারেলিজম সেটা বলছেন থমকে গেছে। একাধিক রাজ্যে শুভঙ্করদা আপনাদের কংগ্রেসের সরকার আছে, আপনাদের তরফ থেকেও দাবি ছিল যে রাজ্য কিছু একটা পাক, সেইখানে এখনো পর্যন্ত আবার বলছি 3 দিনের প্রথম দিন শুধু হয়েছে, অন্তত আজকে রাজ্যের ক্ষেত্রে কোনো দাবি দেওয়া বা রাজ্যকে কোনো রকম প্যাকেজের ঘোষণা করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হবেন শুভঙ্করদা? টোটালটাই বিগ জিরো। আমি পূর্ণমাত্রা একমত। আমি আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। গতকাল প্রধানমন্ত্রী যে কথা বলেছেন আমিও খুব আগ্রহ করেছিলাম, তার কারণ প্রধানমন্ত্রীর ভাষণটা শোনার পর, তার কারণ যে প্রধানমন্ত্রী কি বলেন। কালকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর আমার মনে হয়েছে প্রধানমন্ত্রী গরু রচনা পুরোটাই লিখে গেলেন এবং তিনি দায়িত্ব দিয়ে গেলেন যে মেলা রচনাটা লেখার দায়িত্ব অর্থমন্ত্রীর, এবং সেই কারণে আজকে 3 দিন 3 বারে ঘোষণা করবেন। আজকে আমাদের ফাইন্যান্স মিনিস্টার প্রথম দিন তিনি ফুচকার কথা বলেছেন, এর পরের দিন হয়তো তিনি চপের কথা বলবেন, শেষের দিন হয়তো তিনি নাগরদোলার কথা বলবেন। আমরা অপেক্ষা করব। আমি প্রথম আপনাকে বলি, আত্মনির্ভর ভারত, প্রধানমন্ত্রী কি পেনটা ব্যবহার করে বলতে পারেন? প্রধানমন্ত্রী কোন গাড়িটা চড়েন বলতে পারেন? আমি বলছি না। জওহর সরকার আজকে টুইট করেছেন, আজকে তিনি কি চশমাটা ব্যবহার করেন, আর মনমোহন সিং কি পেন ব্যবহার করতেন, কি চশমা ব্যবহার করতেন। অতএব আত্মনির্ভর ভারত নয় কোথায়। কিন্তু আজকে সব থেকে দুঃখের বিষয় যেটা রাহুল গান্ধী বারে বারে বলছিলেন, যে ভারতবর্ষের মানুষকে আজকে ভাবতে হবে, যেমন ডাক্তাররা করোনার বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করছেন, তারপরে পুলিশ, তারপরে অত্যাবশ্যকীয় পণ্য যারা বহন করছে, আজকে তেমনি ভাবে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচারে রাজ্য কিন্তু সত্যিকারের তারা লড়াই করছেন। সে তৃণমূলের সরকার হতে পারে, বিজেপির হতে পারে, কংগ্রেসের হতে পারে। আজকে সেই সরকারদের রাজ্যকে টাকা দিয়ে দেওয়া দরকার ছিল। তার কারণ এই করোনা মোকাবেলা, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক হেলথ, এই দুটোকে যদি দেখতে হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, কালকে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন, একটুও হেলথ
ওয়ার্কার, ডাক্তার, এদের কথা বললেন না। অবাক হয়ে যাই, পরিযায়ী শ্রমিকের কথা বললেন না, কৃষকের কথা বললেন না। 17 দিনের আজকে মা, 17 দিনের বাচ্চা ছেলেকে জন্ম দেওয়া মা কোলে করে রাস্তায় হাঁটছেন। আজকে শ্রমিকরা রেলে কাটা পড়ছেন। আজকে 13 বছরের একটি ছেলে তার 150 মাইল হেঁটে বাড়ির আগে, তিনি ছত্তিশগড়ের 14 কিলোমিটার আগে মারা গেলেন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই আমাকে 7 দিন, আমি লড়াই করব। আমরা তো ডিমনিটাইজেশনের সময় দেখেছিলাম, আমরা তো জিএসটির সময় দেখেছিলাম। আমি বিজেপির নেতাদের বলবো যে আজকে রাজ্যকে টাকা দিন, লড়াই থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভুল হবে সেখানে আমরা নিশ্চয়ই তার সঙ্গে লড়াই করব। যেখানে ছত্তিশগড়ের সরকারের কোথাও ভুল করবে বিজেপি লড়াই করুক। বিজেপির যেখানে সরকার আছে সেখানে আমরা লড়াই করব। কিন্তু রাজ্য যদি টাকা না পায় তাহলে হেলথ ম্যানেজমেন্ট, আজকে যে অত্যাবশ্যকীয় পণ্য তার ম্যানেজমেন্ট কোথা থেকে হবে? আজকে যে প্রশ্নগুলো বলেছেন অনেক আমি শুনছিলাম। আপনি কি জানেন আজকে আমি সমস্ত বড় বড় যারা ট্যাক্স কনসালটেন্ট, বড় বড় চার্টার ফার্ম, যারা আজকে বিভিন্ন ভাবে আজকে লেবার ল নিয়ে কথা বলেন, আজকে লেবারদের কথা ভাবছেন কি? ইউপিতে কি লেবার ল করতে যাচ্ছেন? আজকে বিজেপি শাসিত রাজ্যে কি লেবার ল হতে যাচ্ছে? আজকে কাদের সুরক্ষা? কারা ভারতবর্ষের অর্থনীতিকে তুলে ধরেন? যারা বড় লোক তারা তো ভালো জিনিস কেনেন। আজকে এই ছোট শিল্প, ক্ষুদ্র শিল্পের কথা বলছেন। আজকে সুমন বাবু আমি মনে করিয়ে দিই, ইএমআই মুকুবের কথা বলা হয়েছিল, রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি বলে দিলেন। আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে তার অর্ডারটা কি বেরিয়েছিল? মার্চ এপ্রিল মে, মার্চ চলে গেল এবং তাদের যে সুদের বাড়েন। আপনাকে মনে করিয়ে দিই যে একমাত্র ভারতবর্ষের একমাত্র এবিপি আনন্দ চ্যানেলে বিস্তারিত দেখানো হয়েছিল যে তারপর যেভাবে পুরো বিষয়টার প্রচার ছিল সেইভাবে ঘটনাটা হয়নি। আমরা এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম যে আপনাকে আখেরে আপনার ইনস্টলমেন্ট শেষ হওয়ার পরও কতদিন, 1 বছর, 1.5 বছর, কতদিন, কত অঙ্কের ধার নিলে কত বাড়তি টাকা গুনতে হবে। আমি বলি, আমিও যেহেতু পাটলি পুরো আমি আইনের ছাত্র, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। আমার 20টা ইএমআই, আমি 3 মাসের ইএমআই দিলাম না, আমার 20টার জায়গায় আমাকে 23টা ইএমআই দিতে হবে। সরল অঙ্ক করতে পারছেন না? আরে চিদম্বরমের পরামর্শ নিন, মনমোহন সিং এর পরামর্শ নিন, আর ওই বিদেশি পেনটাকে বার করে দিন। বলছেন কি লোকাল নেতাদের গর্জে উঠতে হবে। এই চিদম্বরম, এই মনমোহনের জন্যই তো আজকে দেশের অর্থনীতির এই অবস্থা। বিজেপির আজকে এই চিদম্বরম, এই মনমোহন, এরা যদি অর্থনীতিটাকে ভালো করে রেখে যেতে পারতো তাহলে তো এই দুর্দশা আসতো না দেশের। যে আজকে আমি চিল্লানোতে যেতে চাই না প্রণয় বাবু। আরে এতক্ষণ ধরে তো চিল্লিয়ে যাচ্ছেন আপনি, কারণ একটার কথা আপনি চিল্লিয়ে যাচ্ছেন এতক্ষণ ধরে। আমি জানতে চাইবো সীতারামন কি ঘোষণা করেন। তার আজকে কৃষকের কথা নেই, আজকে গরিব মানুষের কথা নেই, পরিযায়ী শ্রমিকের কথা নেই। বেশ এত চিদম্বরমের কথা হচ্ছে। আজকেই চিদম্বরম প্রেস কনফারেন্স করেছেন, কোট অ্যান্ড কোট, আমি তন্ময়দার কাছে এই প্রশ্নে যাব, কোট অ্যান্ড কোট বলেছেন মডেস্ট এমএসএমই প্যাকেজ। পাশাপাশি অবশ্য বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং আজকে 3 দিনের প্রথম দিনে নির্মলা সীতারামনের বক্তব্যে কেন একটা বাক্য রইল না? তন্ময় ভট্টাচার্য। প্রণয়ী মিথ্যার সঙ্গে পার্থিব মিথ্যার প্রতিযোগিতা চলছিল এতক্ষণ। খুবই দুর্ভাগ্যের, ছোটবেলায় আমরা সবাই বেণীমাধবশীলের পঞ্জিকার কথা শুনেছিলাম। গতকাল আত্মনির্ভরশীলের পঞ্জিকার মুখবন্ধ দেখলাম। 34 মিনিটের ভাষণের 18 মিনিট স্বচ্ছ ভারত থেকে শুরু করে ভারতবর্ষের ওষুধ, যোগা, এই সব কিছুর ব্যাখ্যার পরে মাননীয় প্রধানমন্ত্রী জানালেন প্যাকেজ ঘোষিত হবে যেটা নির্মলা সীতারামন করবেন, অর্থাৎ পঞ্জিকার চ্যাপ্টারগুলো লেখা হবে। 3 দিন ধরে লেখা হবে, মানে আজকে 1/3 অফ দ্য চ্যাপ্টার হ্যাজ বিন এক্সপোজড। এই 1/3 অফ দ্য চ্যাপ্টারে এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের 1 নম্বর প্রত্যাশা কি ছিল? এই মুহূর্তে ভারতবর্ষের 1 নম্বর সংকট যদি বলেন তাহলে হচ্ছে 4 কোটি পরিযায়ী শ্রমিক যারা ঘরে ফিরতে পারছেন না। পার্থ নিশ্চয়ই পরে আমাকে জানাবে যে মমতা ব্যানার্জি কোন পরিযায়ী শ্রমিকটাকে বিনা পয়সায় রাজ্যে ফিরিয়ে এনেছেন। ওটা পার্থ আমায় পরে ফোনে জানিয়ে দিলে আমি পরের অনুষ্ঠানে সংশোধন করব। 10টা ট্রেন সোনিয়া গান্ধী বলেছিলেন যে কংগ্রেস টাকা দেবে পরিযায়ী শ্রমিকদের, তারপরেই দিল্লির সরকার ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল। আবার চালু হয়েছে
85% ভাড়া, রাজধানীর রেটের ভাড়া ইত্যাদি ইত্যাদি সকলে জানেন। লক্ষ লক্ষ কোটি কোটি পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে ফিরছেন। ইতিমধ্যে 283 জনের মৃত্যুর সংবাদ আমার নিজের কাছে আছে, আপনাদের কাছে আরো বেশি থাকার কথা, আরো অ্যাকিউরেট থাকার কথা। এদের সম্পর্কে এই পঞ্জিকার 3 ভাগের 1 ভাগে একটা কথা নেই। ভারতবর্ষে কয়েক লক্ষ অটো চালক, টোটো চালক, প্রাইভেট বাসের কন্ডাক্টর, হেল্পার, লরির খালাসি কয়েক লক্ষ আছেন, হয়তো কয়েক কোটিও থাকতে পারেন, যাদের জন্য একটা কথা এই প্রকল্পের ধার কাজ দিয়ে নেই। যে মানুষগুলোর হাতে পয়সা দেওয়ার জন্য অর্থনীতিবিদরা বারবার বলছেন সমাজের সবচাইতে অবহেলিত অংশের হাতে পয়সা পৌঁছলেই বাজার তেজি হয়, অর্থনীতি গতিশীল হয়। অর্থনীতির এবিসিডির ছাত্ররা এই কথাটা জানেন যে অর্থনীতির গতি মানে বাজারের বিক্রি বৃদ্ধি, আর বাজারের বিক্রি বৃদ্ধির শর্ত ক্রেতার ক্রয় ক্ষমতা বৃদ্ধি। আমাদের রাজ্যের জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না 18 মাস, পার্থবাবু চুপ করে থাকবেন। আবার বিএসএনএল এর ঠিকা শ্রমিক কর্মচারীরা তারাও বেতন পাচ্ছেন না, সেটাও 18 মাস, প্রণয়বাবু চুপ করে থাকবেন। যে মানুষগুলো সত্যিকারের অবহেলিত হচ্ছেন সেই মানুষগুলোর প্রশ্নে ওরা চুপ করে থাকবেন। মমতা ব্যানার্জি এই ঘোষণাকে বিগ জিরো বলেছেন। মমতা ব্যানার্জির নিজের ঘোষণাগুলো কি হলো? 66টা কোভিড সুপার স্পেশালিটি হাসপাতাল, বিগ জিরো। গোটা মেডিকেল কলেজটাকে করোনা হাসপাতাল, বিগ জিরো। করোনার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা পাকা, বিগ জিরো। গোটা দেশের ভিতর সবচাইতে বেশি আক্রান্ত এবং ডেথ রেট সবাই। স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিয়ে মুখ রক্ষার চেষ্টা হলো, খাদ্য সচিবকে সরিয়ে দিয়ে চাল চুরি আটকানোর মুখ রক্ষার চেষ্টা হলো। সচিবরা সরবেন, মন্ত্রীরা বহাল থাকবেন, কেন? এসব কোনো প্রশ্নের উত্তর পার্থবাবু দেবেন না। আর আজকে নির্মলা সীতারামন যা করলেন, যা আজকের এজেন্ডা, সেই এজেন্ডার প্রধান কথা হচ্ছে যে 15,000 টাকার কম বেতন পান এমন মানুষ ইপিএফ এ কি সুবিধা পাবেন? 10%, 7.5%, অঙ্ক তো সব কষা যায়, কিন্তু একটা সাদামাটা প্রশ্নের উত্তর দিন তো। 15,000-এর কম বেতন পাওয়া মানুষ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, তারপরে ইপিএফ এ জমানোর মতো একটা টাকাও পান হাতে? আজকের বাজারে জমালে তো তার পার্সেন্টেজ, জমানোর মতো ইপিএফ এ একটা টাকা যদি পকেট থেকে বের করতে পারেন না মাসিক বেতন পাওয়ার পরে, তাতে 72 লাখ উপকৃত না 74 লাখ উপকৃত, এই হিসেব আসবে কি করে? আসলে কেউ উপকৃত হবেন না। যে সরকার গত 6 বছর ধরে ভারতবর্ষকে পরনির্ভর করার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে, যে সরকারের দয়ায় এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে বিদেশের কাছে, এইচডিএফসি ব্যাংকের যাবতীয় শেয়ার কিনে নিচ্ছে চীনের একটা ব্যাংক, যে সরকারের দয়ায় আজকে ওএনজিসির মতো নবরত্নের সংস্থা বিদেশি শেয়ার সেখানে ঢুকছে, যে সরকারের দয়ায় আমাদের সমস্ত ক্ষেত্রগুলো বিদেশের হাতে চলে যাচ্ছে, যে সরকারের কারণে খুচরো পণ্যে বিদেশি বিনিয়োগ অবাধ হয়েছে, যে সরকার এফডিআই এক সময় দেব, শুরুতেই বলেছি, সেই সরকার আজকে আত্মনির্ভরতার কথা বলছে। আমি ঠিক এই তন্ময়দার শেষ বাক্যটা তুলব। পরনির্ভর হওয়ার ক্ষেত্রে কালকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশীয় পণ্য, প্রণয় আসবো আপনার কাছে, দেশীয় পণ্য তৈরি, তার ব্যবহার এবং প্রচার, লোকালের জন্য ভোকাল হতে হবে। কিন্তু সব ক্ষেত্রে কি সেটা সম্ভব? বিশেষজ্ঞরা কি বলছেন? লোকাল পণ্য কোন জায়গা অবধি পৌঁছলে তবে সেটা গ্লোবাল চেহারা নিতে পারে? আমি দ্রুত একবার দেখাবো বিশেষজ্ঞদের বক্তব্য সমেত। समय ने हमें सिखाया है कि लोकल को हमें अपना जीवन मंत्र बनाना ही होगा। आज जो ग्लोबल ब्रांड्स लगते हैं वो भी कभी ऐसे ही बिल्कुल लोकल थे। हर भारतवासी को अपने लोकल के लिए वोकल बनना है। मुझे पूरा विश्वास है कि हमारा देश ऐसा कर सकता है। করোনা সংক্রমণের আবহে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।
এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার সঙ্গে আত্মনির্ভর হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, আত্মনির্ভর হবার অন্যতম শর্তই হল শিল্প উৎপাদনের হার বাড়ানো, রপ্তানি বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানো। কিন্তু আদতে পরিসংখ্যান বলছে, বিভিন্ন পণ্যের জন্য আমাদের অধিকাংশেরই নির্ভর করতে হয় বিদেশের উপরই। এই তালিকায় সবার উপরে চীন, তারপর আরব আমিরশাহী এবং আমেরিকা। সংসদের বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটি 2018 সালের 26শে জুলাই একটি রিপোর্ট পেশ করে। ইম্প্যাক্ট অফ চাইনিজ গুডস অন ইন্ডিয়ান ইকোনমি শীর্ষক সেই রিপোর্টে বলা হয়, 2007 থেকে 2017-18 মাঝে ভারত আর চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 3,800 কোটি মার্কিন ডলার থেকে বেড়ে প্রায় 9,000 কোটি মার্কিন ডলারে পৌঁছয়। সরকারি রিপোর্ট অনুযায়ী ওই সময় চীন থেকে ভারতে আমদানির পরিমাণ বাড়ে প্রায় 5,000 কোটি মার্কিন ডলার। অর্থাৎ বোঝাই যাচ্ছে, চীন যত না আমাদের উপর নির্ভরশীল, তার থেকে আমরা অনেক বেশি চীনের উপর নির্ভরশীল হয়েছে। সংসদীয় কমিটির রিপোর্টে এও বলা হয়, জীবনদায়ী ওষুধ তৈরির জন্য যে কাঁচামাল লাগে তার 90% আমদানি করা হয় চীন থেকে। এখনো মানুষের খালি ভাবাবেগ, আবেগ, যাকে বলে ন্যাশনালিজম, এই জিনিসগুলোর উপরে না থেকে আমরা বাস্তব কথাবার্তা বলি। এখন আমরা প্যারাসিটামল তৈরি করি, তার মলিকিউল আসে চায়নার থেকে। জেট ইঞ্জিন আবিষ্কার করা হয়েছিল 100 বছর হয়ে গেছে। আজকে সেই জেট ইঞ্জিন কিনতে গেলে আমাদের ফ্রান্সের হাঁটু ধরতে হচ্ছে। ডাক্তার নার্সরা তো মিলে তাও কিছু লোককে তারা সুস্থ করতে পারছে। টেকনোলজির দিক দিয়ে নিশ্চয়ই আমাদের সিরিয়াসলি দেখতে হবে, আবেগের মাধ্যমে নয়। ভারী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে চীন ও জাপানের মতো দেশগুলির উপর ভারত অনেকাংশে নির্ভরশীল। সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছিল, এক্ষেত্রে প্রতি বছর বিদেশ থেকে প্রায় 3,100 কোটি মার্কিন ডলারের সামগ্রী আমদানি করে ভারত। প্রতি বছর ভারতে জৈব রাসায়নিক আমদানি হয় প্রায় 1,800 কোটি মার্কিন ডলারের। রিপোর্টে উল্লেখ, ভারত বিদেশ থেকে প্রায় 1,200 কোটি মার্কিন ডলারের প্লাস্টিকজাত সামগ্রী আমদানি করে প্রতি বছর। ভোজ্য তেল আমদানির পরিমাণ প্রায় 1,000 কোটি মার্কিন ডলার। ভারী শিল্পের উপযোগী লোহা এবং ইস্পাত আমদানির পরিমাণ প্রায় 700 কোটি মার্কিন ডলার। ভারতবর্ষ তো এখন অনেকটাই স্বনির্ভর। আমরা নিজেরাই বাসন মাজছি, নিজেরাই ঘর মুছছি, বাড়িতেই মোমো এবং মোগলাই পরোটা সব তৈরি হচ্ছে। এর থেকেও বেশি স্বনির্ভর হতে গেলে আমাদের নিজেদের সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করে নিতে হবে। স্বনির্ভরতা এই গ্লোবালাইজেশনের যুগে এক ধরনের ভ্যাকুয়াস একটা আইডিয়া। কোনো একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে গেলে অনেক ইন্টারমিডিয়েট দ্রব্য আমাদের বিদেশ থেকে কিনতে হয়। আমরা অনেক ক্যাপিটাল গুডস আমদানি করতে বাধ্য হই, কারণ সেগুলো দেশে তৈরি হয় না। যদিও প্রধানমন্ত্রীর সুরে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলাতেও শোনা যায় আত্মনির্ভরতার কথা। Intention is to build brands. Intention is also to take local brands and build them to a global level. So there is a global value chain integration also as a part of this vision which the Prime Minister has put before us. এই দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনে এখন থেকে কেবলমাত্র দেশীয় পণ্য বিক্রি করা হবে। 2020 পয়লা জুন থেকেই তা মিলবে। এর ফলে অন্তত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 10 লক্ষ কর্মী ও তাদের পরিবারের প্রায় 50 লক্ষ সদস্য স্বদেশী পণ্য ব্যবহার করতে পারবেন। বিরোধীদের প্রশ্ন, মানুষের ক্রয় ক্ষমতা না বাড়িয়ে, দেশীয় পণ্যের উৎপাদন না বাড়িয়ে স্বদেশী ব্যবহারের ডাক দেওয়ার যৌক্তিকতা কোথায়? এটা পণ্য বিক্রি করবার মতন অবস্থাতেই নেই, তাহলে কোন পণ্য বিক্রি হবে? আগে তো দেখতে হবে মানুষের হাতে টাকা আছে কিনা, আগে তো দেখতে হবে মানুষের হাতে কাজ আছে কিনা। স্বদেশী পণ্য তো একটা টাইম হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তখন স্বদেশী পণ্য ছাড়া অন্য পণ্য আমরা কিনবো না তো বলতামই। এটা একটা এর বাস্তবিকতা কতটুকু সেটা নিয়ে তো যথেষ্ট মনের সন্দেহ জাগবে। সবচাইতে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে এই সময়ের ভিতর, সবচাইতে বেশি রাষ্ট্রায়ত্ত শিল্প বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এই সময়ের ভিতর। ভারতের নিজস্ব বলতে যা কিছু ছিল সব কিছুকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার পরে সরকার বলছে দেশীয় জিনিস ব্যবহার করতে হবে। দেশীয় উৎপাদনকে শূন্য করে দিয়ে দেশীয় জিনিস ব্যবহার করব, সার্কাস হচ্ছে। বিরোধীদের যুক্তি উড়িয়ে দিয়েছে বিজেপি। গত 2 মাস ধরে বাইরের থেকে আমদানি ইত্যাদি বন্ধ হওয়া সত্ত্বেও দেশের দেখুন অগ্রগতি এবং দেশের সরকার প্রশাসন সময় ঠিকঠাক চলেছে। এতে দেশীয় কোম্পানির যে উৎপাদন এবং দেশে উৎপাদিত সামগ্রী আমরা ব্যবহার করতে বাধ্য হয়েছি। এটা এক প্রকার সাপে বড় হয়েছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন 2 মাস ধরে আমরা চালিয়েছি। দৃষ্টিটা এদিকে হওয়া উচিত যে আমরা যেন আত্মনির্ভর হই। 130 কোটি দেশবাসী চায় দেশ আত্মনির্ভর হোক, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ কোথায়, সেটাই এখন বড় প্রশ্ন।
আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রচুর আক্রমণের লক্ষ্য হয়েছেন প্রণয় রায় এবং বিজেপি পার্টি। আমি প্রণয়দা, আপনি জানেন যে যারা স্টুডিওতে প্রথম প্রশ্নেই পশ্চিমবঙ্গ নিয়ে কিছু প্রশ্ন করলে শটান উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশে চলে যান এবং সেইখানে বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে তার ফিরিস্তি শুরু করেন, আমি তাদের সব সময় নিরস্ত করি। কিন্তু যেহেতু আজকে আপনি উত্তরপ্রদেশের কথাটা তুললেন, আমি বলছি কোভিডের পরবর্তী সময় সব জায়গায় কি যথেষ্ট ন্যায়নিষ্ঠভাবে বিভিন্ন জিনিস দেখছি আমরা? উত্তরপ্রদেশে 38টা শ্রম আইন ছিল, পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত কথা হচ্ছে, তার ভেতর 35টা পোস্ট কোভিড বাদ চলে গেল। কেন্দ্রের অনুমোদন পেলে আইন উত্তরপ্রদেশে লাগু হয়ে যাবে। মানে আমি বলছি সেখানে কি রাখা হলো? কোনো মালিক যদি তার কর্মীদের সামান্য জল খাওয়ার ব্যবস্থা না করেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, যেটা আগের আইনে ছিল। ক্যান্টিন যদি না রাখেন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। যদি উইকলি অফ, একদিনের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা না করেন তার বিরুদ্ধে কোনো আইন নেই। এমনকি কারখানায় যে ন্যূনতম পরিবেশটাকে স্বাস্থ্যকর রাখতে হবে সেই দায়ও মালিকের থাকবে না। আমি বলছি যে কোথাও আমরা শুধুমাত্র কোভিড পরবর্তী পরিস্থিতি করতে গিয়ে সবসময় শ্রমিক বা কর্মচারীর স্বার্থকে হেলাফেলা করছি না তো? উত্তরপ্রদেশের কথা আপনি বললেন, ওই জন্য আমি উত্তরপ্রদেশের এই উদাহরণটা দিলাম। প্রণয় রায়। হ্যাঁ, আমি কেরলের কথাও একটা বলতে চাই। একজন বাঙালি পরিযায়ী শ্রমিক কেরলে আত্মহত্যা করেছে না খেতে পেয়ে, সেটা বাম শাসিত কেরল। আর দ্বিতীয় হচ্ছে চীনের কথা বলছিলেন তন্ময়দা, আমি একবার বলবো যে ওনারা তো একসময় বলেছিলেন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই সময় গিয়ে যদি একটু চীনের চেয়ারম্যানকে বলতেন যে এই করোনা ভাইরাসটা ছড়িয়ে সারা পৃথিবীতে যে মহামারী ছাড়ালেন, চীনের চেয়ারম্যানকে গিয়ে একটু বলে আসুন না। আর এ রাজ্যের এদেশের শ্রম আইনের কথা বলছেন, আজকে বলছেন যে চীনা দ্রব্যের জিনিসের দাম কম, ভারতীয় দ্রব্যের জিনিসের দাম বেশি। ঠিক কথা, কিন্তু চীনে কোন শ্রম আইন মানা হয়? চীনে শ্রম আইন মানা হয় কি কোনো? যে বামপন্থীরা এখানে শ্রম আইন নিয়ে এত কথা বলে এখানকার উৎপাদনকে পিছিয়ে দিচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গের কারখানা বন্ধ করে দিয়েছেন, চীনে গিয়ে সেই আন্দোলনটা তারা করতে পারেন না কেন? দেখুন, একটা যা সিচুয়েশন হয়েছে আজকে ভারতবর্ষের যে অবস্থায় এসছে, তাতে আত্মনির্ভর ভারত তৈরি করতে গেলে আমাদের দেশীয় শিল্পের প্রসার ঘটাতেই হবে। এবং আমাদের দেশের যে মার্কেট আছে, আজকে যদি মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে এসে সাবান বিক্রি করে, এখানে এসে যদি ধূপকাঠি বিক্রি করে এবং তার প্রফিট যদি নিজের দেশে নিয়ে যায়, সাবান তৈরি করতে, ধূপকাঠি তৈরি করতে কোনো বড় টেকনোলজি লাগে না। এবং তার প্রমাণ আছে। 90-এর দশকে যখন স্বদেশী জাগরণ মঞ্চ প্রচার শুরু করে, আমরা যখন গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতাম, সত্যি কথা বলতে তখন টুথপেস্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একমাত্র টুথপেস্ট ছিল। তার সাথে যে স্বদেশী কোম্পানির টুথপেস্ট ছিল তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের ছিল, মানুষকে সত্যিকারে বলা যেত না। কিন্তু আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে, আজকে মাল্টিন্যাশনাল কোম্পানিকে বেদা শক্তি বলে প্রোডাক্ট বার করতে হচ্ছে, নিম বলে প্রোডাক্ট বার করতে হচ্ছে। তার কারণ টুথপেস্টে ভারতবর্ষের যে স্বদেশী যে কোম্পানিগুলো, তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটিকে এমন জায়গায় নিয়ে গেছে। গতকাল প্রধানমন্ত্রী ঠিক সেই কথাই বলেছেন যে আমাদের চমৎকার পয়েন্ট। আমি এতে আসবো, আত্মনির্ভর ভারতের প্রশ্নে অর্থনীতিবিদের কাছে আসবো। আমি দ্রুত একবার যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে এবং আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আই এম সুমন দিতে সারাদিন নানা মন্তব্য পাঠাচ্ছেন, কয়েক হাজারের ভেতর থেকে কয়েকটা বেছে নেব। আর্থিক প্যাকেজ নিয়ে লিখছেন মৃণাল কান্তি বর, তিনি লিখছেন সহস্র লক্ষ কোটি প্যাকেজ ঘোষণা হয়, তাও পরিযায়ী শ্রমিকদের মরতে হয় রেলের চাকার তলায় পিষ্ট হয়ে। আকাশ সাহা লিখছেন দেশের মানুষের সামনে ভয়াবহ বিপদ আসছে, এমন চললে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কুণাল লিখছেন ভয় একটাই, জুমলা হবে না তো। শ্যামল শঙ্কর মুখোপাধ্যায় লিখছেন আর্থিক প্যাকেজের অঙ্ক ভালোই শোনাচ্ছে, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছয় কিনা সেটাও আমাদের দেখতে হবে। সপ্তর্ষি মণ্ডল লিখছেন সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রের এই আর্থিক প্যাকেজ যেন রেশন দুর্নীতির অনুরূপ চিত্র না হয়ে ওঠে। রঞ্জন সরকার লিখছেন তারা গরিব মানুষ, যাদের পরিযায়ী বলা হচ্ছে, তাদের কাছে কতটা সাহায্য পৌঁছবে সেটাই দেখায়। সায়ন মিত্র লিখছেন শ্রম আইন যেখানে মূল্যহীন সেখানে আর্থিক অনুদান কতটা সাহায্য করবে। সিদ্ধার্থ বিশ্বাস লিখছেন বড় অঙ্ক মানেই বড় দুর্নীতির, টাকা দেওয়ার আগে ঘুঘুর বাসাগুলোকে ভাঙুন। অপু দাস লিখছেন স্ট্যাচু অফ ইউনিটি না করে ওই টাকায় তো কয়েকটা হাসপাতাল করলে সেগুলো এখন কাজে আসতো। তাপস মুখোপাধ্যায় লিখছেন এই আর্থিক প্যাকেজে মরা গাঙে কিছুটা বান নিয়ে আসবে। অর্ণব রাউত লিখছেন ব্যবসায়ীদেরই এই সময় বেশি করে সাহায্য করা উচিত। সুদীপ্তা মজুমদার লিখছেন আশা করেছিলাম ক্ষতিগ্রস্ত পরিবার পিছু আর্থিক সাহায্য করবেন প্রধানমন্ত্রী।
মৃগাঙ্ক ভট্টাচার্য লিখছেন, সঠিক পরিকল্পনা করে এই প্যাকেজের অর্থ খরচ করলে মানুষের অনেকটাই উপকার হবে। আমি অর্থনীতিবিদের কাছে যাব। অনুপ সিনহা আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আমি অনুপদা, দুটো স্পেসিফিক প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের হাতে এই আজকে 3 কিস্তির প্রথম সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারামন যা ঘোষণা করলেন, তাতে তাদের হাতে, সাধারণ মানুষের হাতে বাড়তি অর্থ আসবে কিনা? কারণ বাড়তি অর্থ প্রথম দিন থেকে আপনারা বলছেন সেটা এলেই বাজারে চাহিদা তৈরি হবে, অর্থাৎ বাড়তি অর্থ আসবে কিনা এবং সেই অর্থ এলে আলটিমেটলি বাজার চাঙ্গা হবে কিনা। আমার দ্বিতীয় প্রশ্ন অবশ্যই প্রণয়দার কথা সূত্র টেনে, যে আত্মনির্ভর ভারত এই প্যাকেজ বা তার আজকের ঘোষণা আত্মনির্ভর ভারতের দিকে এক কদম কি বাড়াতে সাহায্য করবে, নাকি অর্থনীতিবিদ হিসেবে তেমন আশার আপনি কিছু দেখছেন না? অনুপ সিনহা। অনুপদা। সুমন, আমি দ্বিতীয় প্রশ্নটার জবাব প্রথমে দিচ্ছি। আত্মনির্ভর ভারত, আমি উপমাটা দেব যে একজন মুমূর্ষু রুগী কথা। একজন মুমূর্ষু রুগীর আগে ট্রিটমেন্ট দরকার হয়, তার চিকিৎসাটা ঠিকঠাক হলে তারপর তার আরেকটা ধাপ থাকে স্বাস্থ্য উদ্ধারের, যে তাকে ফুল রিকাভারিতে আবার চলে আসতে হবে। তখন সে নিজে নিজে সব আত্মনির্ভরভাবে করতে পারছে কিনা দেখার একটা সুযোগ হতে পারে, তাকে ব্যায়াম করিয়ে ব্যবস্থা করিয়ে। হ্যাঁ, আমরা এখনো কিন্তু চিকিৎসাধীন রয়েছি, যে একেবারে মুমূর্ষু প্রায় একটা অর্থনীতিকে কি করে বাঁচিয়ে রাখবো, এইটা একটা বড় কথা। আচ্ছা, এবারে আমি যেটা বলবো, চমৎকার উপমা, মানে আপনি সহজ কথায় বললে আগে তো রোগ মুক্তি তারপরে চেঞ্জে নিয়ে যাওয়া, প্রথমে রোগ মুক্তি তারপরে চেঞ্জে নিয়ে যাওয়া, এরকমই ব্যাপারটা। অনুপদা। এবং এক্স্যাক্টলি। আর উল্টো দিকে আমি এইবারে বলবো যে যুক্তিটা আমি যেভাবে দেখছি, যে চিকিৎসাটা কিভাবে করব, রোগটা কোথায়? রোগটা হচ্ছে অনেক অনেক মানুষের, কোটি কোটি মানুষের হাতে আয় নেই, চাকরি নেই, রোজগার নেই, ক্রয় ক্ষমতা নেই। ক্রয় ক্ষমতা না থাকলে ক্রেতারা দোকানে যাবে না, দোকানদারের হাতে অনেক টাকা দিলেও দোকানদার কি করবে? তাহলে আগে যেটা ইংরেজিতে বলা হয় হর্স বিফোর দ্য কার্ট, হ্যাঁ, ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আমার যেটা মনে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার সবসময় কিন্তু যোগানের দিকে বেশি ফোকাস করছেন, যে তারা বলছেন যে লিকুইডিটির অভাব, কোম্পানিগুলো ক্ষুদ্র শিল্প হোক যা হোক, আমরা আগে এদের টাকা যদি দিতে পারি তাহলেই চাঙ্গা হয়ে যাবে, তাহলেই সঠিক চিকিৎসাটা হবে। কিন্তু না, ওই চাহিদার ঘোড়াটাই গাড়িটাকে, যোগানের গাড়িটাকে টানবে, আমরা ঘোড়াটাকে পেছনে বসিয়ে গাড়িটাকে সামনে দিচ্ছি। এইটাতে আমার একটু অস্বস্তিকর, কিন্তু ব্যাপারটা তো টিভি সিরিয়ালের মতো। হ্যাঁ, এখনো তো বাকি আছে, ক্রমশ প্রকাশ্য, কাল পরশু আগামী দিনে কি হবে আমরা সঠিক জানি না। আমি ভেবেছিলাম যে অন্তত দুটো জিনিস এখানে থাকবে এবং সেটা প্রায়োরিটি বেসিসেই। প্রথম হচ্ছে যে এই লকডাউন থেকে আমরা কি কি ধাপে বেরোবো তার একটা পরিষ্কার রোডম্যাপ। সেই রোডম্যাপটা কার্যকরী করতে গিয়ে অনেক অনিশ্চয়তা আছে, আমি মানছি, কিন্তু মানুষের কাছে একটা জিনিস তুলে ধরা দরকার, যে আমরা কবে আশা করছি এর থেকে মুক্তি, বা উপায়টা কি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই ক্রয় ক্ষমতাটাকে বাড়ানোর জন্যে দুটো জিনিস করা। একটা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিক যারা সিএমআইর মতে 10 কোটির ওপর লোক গত 1-1.5 মাসে তাদের রোজগার হারিয়েছে, অনেকে খুব ছোট ব্যবসায়ী, একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী, অনেকে ওই অসংগঠিত সেক্টরের শ্রমিকরা, এদের হাতে ক্রয় ক্ষমতা দেওয়ার কথা। এই দুটো আমি মনে করেছিলাম একদম অগ্রাধিকার দেবেন, এবং তার সঙ্গে কিছুটা যদি বিনিয়োগ করতে হয় সরকারকে, একটা যুদ্ধকালীন পরিস্থিতি ভেবে স্বাস্থ্য পরিকাঠামোয় বিনিয়োগ করা, তাতে একটা মানে ম্যাসিভ ইনভেস্টমেন্ট যাকে বলা হয় সেটা কিন্তু করা হয়নি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ দুর্বল, ওই রুগীগুলোর থেকেও দুর্বল। তাই জন্যে সেইখানে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আগামী 3 মাস 6 মাস 1 বছরে কি অবস্থা হবে সেটা ভাবতে আমার এখনো কিন্তু খুব ভয় ভয় করছে। সেটা না করে আজকে যেটা দেখলাম, তাই আমি সুমনের প্রথম প্রশ্নের জবাবটা দিচ্ছি, যে
এটাতে এমএসএমইর ওপরে, যে অর্থাৎ মাঝারি ছোট ক্ষুদ্র শিল্পের ওপরে একটা খুব বড় জোর দেয়া হয়েছে। সেটার প্রয়োজন আছে নিশ্চয়ই, কিন্তু এক্ষুনি প্রথমেই তার প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না। এবং এইটাকে কার্যকরী করা ব্যাংকগুলোর মাধ্যমে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে কতটা কার্যকরী অ্যাকচুয়ালি হবে সেটাও আমরা জানি না। কিন্তু একটা ভালো জিনিস আছে যে গভর্নমেন্ট অন্তত আপাতত গ্যারান্টি নেওয়ার 20% থেকে 100% পর্যন্ত এই ঋণগুলো গ্যারান্টি করার অন্তত সেই প্রতিশ্রুতি দিয়েছেন। পরে তারা তাদের মতামত পাল্টাতেও পারেন, সরকার তো কিছুই বলা যাবে না তখন হয়তো ব্যাংকগুলোর ওপরও চাপ এসে যেতে পারে। আর যদি ওই ক্ষুদ্র শিল্পদের দেখি, স্ট্রেস যেই এমএফআই গুলো একদমই তারা লোন দেয় যেই ধরনের লোকদের 40,000, 80,000, 1 লাখ টাকা, সেইখানে বোধহয় যদি এই স্কিমটা ভালো করে চালু করা যায়, সেইখানে ওই সাধারণ একেবারে নিচের তলার মানুষের কাছে কিছুটা ছিটেফোঁটা হয়তো যাবে। সেই অর্থে আমি একেবারেই উড়িয়ে দেব না যে এগুলো করেছেন, এমএসএমই নিয়ে যে ঘোষণাগুলো করেছেন সেগুলো আমি স্বাগত জানাবো এবং আশা করব যে সরকার এবং তার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর মাধ্যমে এটাকে পুরোপুরি কার্যকরী করতে পারেন। আর বাকি যে ঘোষণাগুলো করা হয়েছে সেগুলো নিয়ে কিছু আলোচনা শুনছিলাম, সেগুলো কিন্তু মূলত যারা বেতন পান, অর্গানাইজ সেক্টরে স্যালারিড আর্নার্স, যারা কর দেন ইত্যাদি, তাদের জন্য। তারা কিন্তু মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ঘরের লোক, এবং তাদেরও খুব একটা যে ছাড় দেওয়া হচ্ছে তা নয়, কিছুটা মানে রিসাফল করা হচ্ছে যে এক্ষুনি করটা না দিয়ে আমাকে বছরের শেষে বাড়তি করটা দিয়ে দেবো। অর্থাৎ আমার হাতে হয়তো কিছু সামান্য ছিটেফোঁটা ক্রয় ক্ষমতা বাড়তি থাকবে, কিন্তু আমার হাতে যদি মাসে 50,000 টাকা ক্রয় ক্ষমতা হয় আর সেখানে যদি আমি 2,000 টাকা কি 3,000 টাকা বাড়তি পাই, তাতে বাজারে একটা খুব বিরাট যে একটা চাহিদার সৃষ্টি হবে বলে আমার নিজের মনে হয় না। তাই জন্য আমার বারবার ওই ছবিটা ভাসে যে আমরা খবরের কাগজে, মিডিয়াতে যে বারবার দেখছি যে পরিযায়ী শ্রমিকদের কথা, তাদের জন্য কিচ্ছু বলা হয়নি। এটাই আমার একটা নাগরিক হিসাবে একটা বিরাট হতাশা রয়ে গেল। তবে যেটা বললাম, টিভি সিরিয়ালের মতো আবার হয়তো ক্রমশ প্রকাশ্য কাল পরশু বলবেন, সেটাও মানে বিবেচ্য বিষয়, তখন আরো আলোচনা হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ অনুপদা চমৎকার বিশ্লেষণের জন্য। আমি শুধু আরেকবার মনে করিয়ে দেবো যে আজকে কিন্তু প্রথম কিস্তি, এরপর আরো 2 দিনের ঘোষণা বাকি আছে, অর্থাৎ ওই টিভি সিরিয়ালের মতো অনুপদা যেমন বলছিলেন। পাশাপাশি অনুপদা এমএসএমই যে উদ্যোগগুলো আজকে নেওয়া হয়েছে তাকে স্বাগত জানালেন। 2টো খটকার কথা বললেন, আমি প্রথমটা দিয়ে এবার আসবো। 4র্থ দফায় কোনো সন্দেহ নেই যে লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে এবং একেবারে লকডাউন ফেজ 4 ঘোষণা করে দিয়েছেন। 4র্থ দফার লকডাউন গতকাল প্রধানমন্ত্রী, 17 তারিখ 3য় দফার লকডাউন শেষ হচ্ছে এবং তার আগেই 18 তারিখের আগেই যাবতীয় নির্দেশিকা হবে নতুন রং এবং রূপে, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আমাদের রাজ্যে যে রেড জোনগুলো, সেখানেও কিন্তু একটা শ্রেণী বিভাগ শুরু হয়েছে, এ, বি এবং সি। আমি দ্রুত প্রত্যেকে জানতে চাইছেন যে লকডাউন কবে অবধি চলবে এবং পরবর্তী লকডাউনের পদক্ষেপগুলো কি কি হবে। প্রধানমন্ত্রী কি বলেছেন, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বলেছেন, পাশাপাশি দেখাবো। लॉकडाउन 4 पूरी तरह नए रंग रूप वाला होगा, नए नियमों वाला होगा। 25শে মার্চ থেকে দেশ জুড়ে শুরু হয় সম্পূর্ণ লকডাউন। প্রথম দফায় লকডাউন ছিল 21 দিনের, অর্থাৎ 14ই এপ্রিল পর্যন্ত। 15ই এপ্রিল থেকে 3রা মে দ্বিতীয় দফা, অর্থাৎ দ্বিতীয় দফায় লকডাউন ছিল 19 দিনের। তৃতীয় দফায় 14 দিন। 4ঠা মে থেকে 17ই মে পর্যন্ত হয় লকডাউন। আর কদিন পরেই যার শেষ। কিন্তু লকডাউন চললেও হু হু করে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে 122 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, আর একদিনে দেশে সংক্রমিতের সংখ্যাটা হলো 3,525। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত 74,281, মৃত্যু হয়েছে 2,415 জনের। আর এই প্রেক্ষাপটে করোনা মোকাবিলায় 4র্থ দফায় লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কতদিন চলবে 4র্থ দফার লকডাউন? কোন কোন ক্ষেত্রে ছাড়, কোন কোন ক্ষেত্রে ছাড় নয়? 4র্থ দফার লকডাউনে কি কোনো নতুন নিয়ম যোগ হতে চলেছে? প্রধানমন্ত্রী জানিয়েছেন 18ই মের আগে তা জানিয়ে দেওয়া হবে। साइंटिस्ट बताते हैं कि कोरोना लंबे समय तक हमारे जीवन का हिस्सा बना रहेगा, लेकिन साथ ही हम ऐसा भी नहीं होने दे सकते कि हमारी जिंदगी सिर्फ और सिर्फ कोरोना के इर्द गिर्द ही सिमट कर रह जाए। लॉकडाउन 4
पूरी तरह नए रंग रूप वाला होगा। इससे जुड़ी जानकारी भी आपको 18 मई से पहले दी जाएगी। কিন্তু বিরোধীদের বক্তব্য, করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে লকডাউন যেমন দরকার, তেমনি অনাহারের থেকে মানুষকে বাঁচাতে রোজগার সচল রাখাটাও তো জরুরি। মন কি বাতের বদলে এখন ওনার বাত শুনছি। উনি যদি দেন ভালো, রাজ্য তাকিয়ে থাকবে, কিন্তু রাজ্য যেটা চেয়েছে সেটা তো আগে দিয়ে দিলে পারে। আমি তো অনেক কিছুই বলতে পারি, কিন্তু কাজে কর্মে কিছুই করলাম না। শুধু প্রচার সর্বস্ব হলে চলবে না, বাস্তবসম্মত হতে হবে এবং রাজ্যের মাধ্যম দিয়েই সেটা করতে হবে। লকডাউন 4 নতুন রূপে হতে বাধ্য। কর্মসংস্থানমুখী লকডাউন 4 যদি না হয়, মানুষকে বিকল্প কাজের সন্ধান যদি লকডাউন 4 না দিতে পারে, ভয়ঙ্করতম অসুবিধার মধ্যে পড়বে এবং যত মানুষ করোনায় মারা গেছেন পৃথিবী জুড়ে, তার চাইতে বেশি মানুষ ভারতে মারা যাবেন অনাহারে অথবা আত্মহত্যায়। অর্থনীতিবিদদের একাংশ অবশ্য লকডাউন আরো বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। ডাক্তারবাবুরা যেভাবে বলছেন, ভাইরোলজিস্টরা যেভাবে বলছেন, তাতে কন্টামিনেশন ছড়ানোর স্কোপ এখনও কিন্তু ভালো রকমই রয়েছে। ফলে কন্টামিনেশন ছড়িয়ে যদি আমাদের হেলথ সার্ভিসের উপর প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু অর্থনীতিতে যে জোয়ার আসবে বলে ভাবা হচ্ছে সেটা কিন্তু নাও আসতে পারে। এই মাসের শেষে যদি লকডাউন সম্পূর্ণভাবে ওঠে, তাহলে আমরা 2.5 মাসের মতো সময় কমপ্লিট করে তারপর একটা নতুন পর্যায়ের দিকে যাওয়ার কথা দেখতে পাবো। এদিকে এই পরিস্থিতিতে একই সঙ্গে করোনার মোকাবিলা এবং ধাপে ধাপে জীবন জীবিকা স্বাভাবিক করার লক্ষ্য রাজ্য সরকারের। এর আগে গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল, আর এবার রেড জোনগুলিকে 3 ভাগে ভাগ করে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো রেড জোনকে 3 ভাগে ভাগ করা হবে, এ, বি এবং সি। রেড জোন এতে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। রেড জোন বি এর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চললে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। রেড জোন সি তে আরো কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। রেড জোনের পাশাপাশি গ্রিন জোনেও টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেড জোনের মধ্যেও ওরা 3টে ভাগ করুক, এ, বি, সি। রেড জোন এ, নাথিং ইজ অ্যালাউড। রেড জোন বি, যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে, সেক্ষেত্রে আমরা কনসিডার করব। রেড সি, যেটা ব্যারিকেডের বাইরে থাকবে, কন্টেনমেন্ট জোনের বাইরে, সেখানে কিছু কিছু খোলা থাকবে। 15 তারিখে ওরা রিপোর্ট ব্যাক করবে, তারপরে আমরা ডিসিশনটা নেব। চিকিৎসকরা বলছেন করোনা মোকাবিলায় লকডাউন যেমন জরুরি, তেমনি প্রয়োজন পর্যাপ্ত সংখ্যায় টেস্ট। না হলে লকডাউনের উদ্দেশ্য সফল হবে না। এখন দেখুন, পরিস্থিতিটা এমন হচ্ছে যে শাঁখের করাতের মতো। মানে লকডাউনকে যদি আমরা পুরোপুরি লকডাউন করতে যাই, তাহলে ইকোনমি এমন একটা জায়গায় যাবে যে আমরা অর্ধেক না খেয়ে মরবো। আর যদি আবার লকডাউন ছেড়েও দিই পুরোপুরি, তাহলেও হচ্ছে যে করোনার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সার্চ করার। তো সেক্ষেত্রে অ্যাজ এ ডাক্তার আমি বলবো যে যেগুলো আমরা রেড জোন বলে আইডেন্টিফাই করছি, আমরা যদি এই লকডাউন 4 পিরিয়ডে মাস স্ক্রিনিং করে ওই পেশেন্টগুলোকে আলাদা করে দিতে পারি, তাহলে হয়তো আমাদের হচ্ছে যে পরবর্তী পর্যায়ে আর লকডাউনকে বাড়াতে হবে না। রেড জোনকে মুখ্যমন্ত্রী 3 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়ে সন্দিহান বিরোধীরা। জোন ভাগ হয়েছে, জোন পার করা যাবে না, টপকানো যাবে না বলেছে সরকার। কে মানছে? বলার জন্য হয়তো ঠিক আছে, ব্যবহারিকভাবে চিন্তাভাবনা করে এই বিষয়টা ঠিক করা উচিত। যদি সরকার মনেই করেন পুরোপুরি খোলাখুলি দিন। মনে করেন যদি কলকারখানা এখানে খোলে, কাজ তো এখানকার লোকেরা করেন, অন্য জায়গা থেকে আসবেন শ্রমিকরা কাজ করতে, আসা যাওয়া, আবার গাড়ি ঘোড়া স্বাভাবিক হয়ে যাবে, পরস্পরের কাছাকাছি আসতে হবে, তখন সেই ভয়টা থেকে যাবে সংক্রমণ হওয়ার। যেটা রেড জোনে ABC করেছে, আমার মনে হয় এই ব্যাপারটা রাজ্য সরকারের উপর ছাড়াটাই ভালো। আর সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছেন, যে বস্তি অঞ্চলে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন কি করে? একটা ঘরে যারা 8 জন 10 জন লোক থাকেন, সেই ঘরের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিংটা কি করে মেনটেন হবে? তাহলে একটা তো সরকারকে রাস্তা বলে দিতে হবে যে এই মানুষগুলো কোথায় যাবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বুধবার পঞ্চায়েত দপ্তরকে নিয়ে নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে আগামী 2-3 মাসের মধ্যে বাংলা আবাস যোজনায় 10 লক্ষ বাড়ি তৈরি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই বাংলার সড়ক যোজনার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। ম্যানপাওয়ার বাড়াতে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন, তাদের বিভিন্ন প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি কিন্তু এখন থেকে 15% টাকা পাবে,
এবং জেলা পরিষদও 15% টাকা পাবে। আমরা অলরেডি 10 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য অর্ডার ছেড়েছি গ্রাম বাংলায়, বাংলার আবাসিক যোজনা। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ইরিগেশনে আমাদের বিভিন্ন 5,000 কোটি টাকা ছেড়েছি, যাতে ডিএম আনঅর্গানাইজ সেক্টরে অনেক লোককে আরো বেশি করে কাজ দিতে পারে 100 দিনের কাজে, যাতে মানুষের আরো বেশি কাজ বাড়ে, ম্যান পাওয়ার বাড়ে। আমরা প্ল্যান করছি মাইক্রো লেভেলে হর্টিকালচার এবং ইনকাম জেনারেটিং প্রোগ্রাম অ্যাক্টিভিটি, যেমন মাছ চাষ, পশুপালন। এদিকে এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আজ পর্যন্ত দেখলাম না কারো মতামত শুনতে। একজনে ঠিক করবেন, তিনি ঘোষণা করে দেবেন, আর তার দায়টা অন্য কেউ নেবে। তার জন্য 2জন সচিবকে সরাতে হয়েছে। আমি জানি না আরো এরকম ঘটনা ঘটবে কিনা। যদি প্রধানমন্ত্রী 5 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারেন, মুখ্যমন্ত্রী কিছু অসুবিধা ছিল, তার মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন না, আমলাদের সঙ্গে কথা বলবেন না, অন্য পার্টির সঙ্গে কথা বলবেন না, অন্য সংস্থার সঙ্গে কথা বলবেন না, তার সমাধান কি করে বেরবে? সবাই দেখতে পাচ্ছেন যে কে কাজ করছে, কে কাজ করছে না, কে বলছে কাজ করছে না, আর কে কাজ করছে বলছে না। বিতর্ককে দূরে সরিয়ে রেখে কাজ করবার লক্ষ্যে এবং মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। আমাদের সরকার শাসক দল হিসেবে অতিরিক্ত দায়িত্ব আছে। সব মিলিয়ে করোনা আবহে লকডাউনের 4র্থ দফা শুরুর আগে অব্যাহত রাজনৈতিক তরজা। এবিপি আনন্দ। আমার অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে 15টি রুটে যাত্রীবাহী বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু তার সবকটি বার্থে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর যে কর্তব্য, যেটা মেনে চলতেই হবে আমাদের, সেই যাবতীয় দায়িত্ব কিন্তু রেল কর্তৃপক্ষ চাপিয়ে দিচ্ছেন যাত্রীদের ঘাড়ে। যাত্রীরা যদি রেল কর্তৃপক্ষ প্রত্যেকটা বার্থের প্রত্যেকটা টিকিট বিক্রি করেন, তাহলে কিভাবে যাত্রীদের পক্ষে মানা সম্ভব? স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে। আপনারা এই প্রতিবেদন দেখুন, তারপর আমার অতিথিদের কাছে আসুন। করোনা সংক্রমণ ঠেকাতে 22 মার্চ থেকে 11 মে দেশ জুড়ে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। 50 দিনেরও বেশি সময় পর মঙ্গলবার থেকে কয়েকটি রুটে শুরু হয়েছে যাত্রীবাহী দূরপাল্লা ট্রেন চলাচল। কিন্তু সেই ট্রেনগুলিতে সবকটি বার্থেরই টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে কি করে? এক্ষেত্রে অবশ্য যাত্রীদের ঘাড়ে দায় ঠেলেছেন রেলের প্রতিমন্ত্রী। सोशल डिस्टेंस रख रहे हूं क्या नहीं, मैं ऐसा ही जा रहा हूं। इट इज द रिस्पॉन्सिबिलिटी ईच ट्रैवलर्स, ईच प्रयाणिक का काम है, जिम्मेदारी से इस देश में जो भी नागरिक प्रयाण करता है वो सोचना चाहिए मैं सुरक्षित मेरा गांव तक जा सकता हूं। हमारा रेलवे बोर्ड, हमारा रेलवे अधिकारी, हमारा मंत्री श्री पीयूष गोयल, मैं, हम सब मिलकर काम कर रहे हैं। आने वाला दिनों में और भी अच्छा सुविधा देने के लिए हम प्रयास करेंगे। একদিকে রেল সব বার্থ বিক্রি করে দিচ্ছে, অপরদিকে যাত্রীদের বলছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। কোনো যাত্রী তো পাশের যাত্রীকে উঠিয়ে দিতে পারেন না। দুজনেই তো টিকিট কেটে ট্রেনে উঠেছেন। যাত্রীদের দিকে দায় ঠেলে দায়সারা কাজ করছে রেল, বক্তব্য বিরোধীদের। মানে এটা তো দায়িত্ব হতে পারে না। এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে সবাইকে টেস্ট করে নিয়ম করে এই দায়িত্ব সবাইকেই পালন করতে হবে এবং ভারত সরকারকেও ওই দায়িত্ব পালন করা উচিত। রেলের উচিত ছিল আরো অনেক আগে থেকে ব্যবস্থা নিয়ে আরো অনেক বেশি পরিমাণে ট্রেন দেওয়ার, যাতে পাবলিক ফিরতে পারে। তারা অনেক দেরিতে দিলেন, সংখ্যায় কম দিলেন, প্রয়োজনের তুলনায় কম দিলেন, খুব স্বাভাবিক নিয়মে, এবং টাকা টিকিটের মূল্য সেটাও কমালেন না, সেটারও দায়িত্ব নিলেন না। ফলত যেটা হওয়ার সেটা হচ্ছে মানুষ ফিরতে চান, মানুষ ফিরছেন, আর রেল পয়সা ইনকাম করতে চায়, রেল পয়সা ইনকাম করছে। সরকার একটা ব্যবস্থা দিয়েছিল 2/3 সিট ভর্তি করবে, বাকিটা ফাঁকা যাবে। কিন্তু যখনই রাস্তায় বেরোবো, যখনই গাড়িতে উঠবো, আমি জানি না কতটা সম্ভব হবে সোশ্যাল ডিস্টেন্সিং। সেই জন্য ট্রিটমেন্ট করে, স্ক্রিনিং করে, টেস্ট করে তাদেরকে গাড়িতে ওঠানো উচিত, যাতে সংক্রমণের সম্ভাবনা কম থাকে। কারণ গাড়ির মধ্যে আপনি বলতে পারবেন না সংক্রমণ হবে না। একটা বদ্ধ কামরার মধ্যে 10 জন লোক থাকলেও হতে পারে। এই যে বাস চলবে, কেউ বলতে পারবে যে সংক্রমণ হবে না? বাসের যদি অর্ধেক সিটও খালি থাকে, অর্ধেক সিটে লোক বসে, সেখান থেকে একটা লোক উঠে গেলে আপনি উঠে গিয়ে সেই সিটে বসবেন। যে আগে ওই সিটে বসেছিল সেই যে সংক্রমিত নয়, তার কোনো গ্যারান্টি আছে কি? আপনি যে সংক্রমিত হবেন না, তার কোনো গ্যারান্টি আছে কি? সেই জন্য সরকার ট্রেন ইত্যাদি চালাতে রাজি হয়নি, কিন্তু রাজ্য সরকারের অনুরোধে ট্রেন চালিয়েছে, রাজ্য সরকার বাস চালু করেছে। তাই জন্য এই রিস্কটা থাকছে। আমার মনে হয় যারা বিশেষজ্ঞ, যারা ডাক্তার, এ ব্যাপারে তাদের সঙ্গে কথাবার্তা বলে ব্যবস্থা করা উচিত। এরই মধ্যে বুধবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নির্দিষ্ট কিছু রুটে শুরু হয়েছে সরকারি বাস পরিষেবা। সংক্রমণ ঠেকাতে বাসে 20 জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না, ফলে বাসে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন যাত্রীরা।
শিখেই উঠেছে সোশ্যাল ডিস্টেন্সিং এর বিধি। লকডাউনের পর কেটে গেছে 50 দিনেরও বেশি, অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি বাস চালানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা বাস স্ট্যান্ডে রয়েছি, এটা বেলঘড়িয়া 9 বাস স্ট্যান্ড। এই বালিগঞ্জ অবধি এই বাস যায় এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ, কিন্তু একটা কথা বলা হয়েছিল সোশ্যাল ডিস্টেন্স মেনে কিন্তু ট্রাভেল করবে। এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু যথেষ্ট রেসপন্স, প্রচুর লোকজন। কটা ট্রিপ করলেন সকাল থেকে? এইটা যাবো এক ট্রিপ করেছি। কিরকম রেসপন্স দেখছেন লোকজন? ও রাস্তার লোক ভালোই আছে। আমরা ডানলপ বাস স্ট্যান্ডে রয়েছি, প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু বাসে উঠেছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনে সবাইকে বাসে উঠতে হবে এরকমই ছবি। অনেকেই কিন্তু উঠতে পারলেন না, অর্থাৎ দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। জলপথ পরিবহন, স্থলপথ পরিবহন, সরকারি বেসরকারি বাস, মিনি বাস, সবটা স্বাস্থ্যবিধি এবং কন্টেনমেন্ট জোনকে টাচ না করে একটা কমপ্লিট একটা পরিকল্পনা সেটা আমরা বানাচ্ছি। লকডাউনের মধ্যে জরুরি পরিষেবা দিতে আগেই কলকাতায় নামানো হয়েছিল কিছু ট্যাক্সি। বুধবার থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় সরকারি বিধি মেনে চলছে অ্যাপ ক্যাবও। সরকারি ছাড়পত্র থাকলেও বুধবার রাস্তায় খুব বেশি চোখে পড়ল না অ্যাপ ক্যাব। অনেকে অভিযোগ করলেন জরুরি প্রয়োজনের সত্ত্বেও অ্যাপ ক্যাব পাননি তারা। একটা এমার্জেন্সি ছিল, একটা মেডিকেল এমার্জেন্সি ছিল, আমরা এম বাইপাসের দিকে যাওয়ার আমার কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট বলছে যে অ্যাপ ক্যাব যে চলছে এখন, বাট আমি ট্রাই করছি অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা ধরে ট্রাই করছি, তখন ট্যাক্সি সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। করোনা সংকটকালে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। বাসে ওঠার পরে যাত্রীদের কিন্তু একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। সেটা মানে যদি 2 হাত ডিস্টেন্স রেখে বসতে পারে তো সেটা খুবই ভালো। তাছাড়া মাস্ক পরে থাকতে হবে এবং পাশের যাত্রীর সঙ্গে আমি যে কথা বললাম যে চেনাশোনা এসে গেল একটু কথা বলছি, সেইগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো। এমনকি যদি ফোনও আসে কিন্তু মাস্ক নামিয়ে আমরা ফোন ধরবো না, মাস্ক পরে ফোন ধরবো। এবং যদি কখনো মনে হয় যে না নাকটা সুরসুর করছে, চোখটা চুলকাচ্ছে, মাস্ক নিয়ে গরম লাগছে, মুখে ঘাম হচ্ছে, তবু কিন্তু আমরা মাস্কে হাত দেব না যতক্ষণ আমরা বাইরে থাকবো। একটু এনডিওর করতে হবে, কিছু করার নেই সেক্ষেত্রে। দেশের মতো রাজ্য জুড়েও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি। এবিপি আনন্দ। আমি আমার প্রত্যেক রাজনৈতিক অতিথির কাছে যাব খুব অল্প সময়, দ্রুত একটা বিষয় নিঃসন্দেহে নিয়ে পরবর্তীকালে পূর্ণাঙ্গ অনুষ্ঠান আমরা করব। কিন্তু এই যে আত্মনির্ভর ভারত, নিঃসন্দেহে অত্যন্ত আদর্শগত বিষয়, এরকমটা হওয়া উচিত, কিন্তু শুনতে যতটা ভালো, বাস্তবে কি সত্যি সত্যি তার ইমপ্লিমেন্টেশন এতটা সহজে সম্ভব? অনেকেই বলছেন যে না, এটা তো আসলে স্বদেশী জাগরণ মঞ্চের এজেন্ডা, যেটাকে প্রধানমন্ত্রী পুশ করছেন। আমরা বিষয়টা ওইভাবে না নয়, একেবারে যদি বাস্তবের মাটিতে নিয়ে আসি, আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে যেটা মোটামুটি উপমহাদেশে গত শতাব্দীর 9-এর দশক থেকে উদার অর্থনীতির সঙ্গে যেটা ঢুকে পড়েছে, আমরা কি আবার কিছুটা পিছিয়ে যাব? অর্থাৎ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা বা রাজ্যের মন্ত্রীরা এখন আবার অ্যাম্বাসেডর গাড়িতে চড়বেন? সেটা সম্ভব? আপনারা প্রত্যেকে আমি জানি মোবাইল ফোন ব্যবহার করেন, অ্যাপেল বা স্যামসাং বা অন্য কোনো বিদেশি কোম্পানির করেন, সেক্ষেত্রে মানে কম্প্রোমাইজ করেও দেশে তৈরি এই ধরনের মোবাইল ফোন কি ব্যবহার করবেন? আমি একেবারে বাস্তবিক জায়গা থেকে জিনিসটা ধরার চেষ্টা করছি। এবং ধরুন গাড়ির ক্ষেত্রে, ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে মানে এবং দামে আপোষ করেও কি দেশীয় জিনিসের ক্ষেত্রে এই চাহিদা তৈরিটা সম্ভব? আমি খুব দ্রুত, আবার বলছি খুব দ্রুত, প্রত্যেক রাজনেতার কাছে যাব। পার্থ ভৌমিক, খুব অল্প কথায়। আমি প্রথমে একটা কথা বলি, এক সেকেন্ড। প্রচেষ্টা, জয় বাংলা, জয় জোহার, এইসব প্রকল্পে গরিব মানুষদের কাছে অর্থনীতিবিদদের ঘোষণা অনুযায়ী প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10টা ট্রেন ইতিমধ্যেই তার একটা পৌঁছে গেছে, 9টা আসছে, আরো 100 ট্রেনের জন্য আবেদন করেছেন। এটা একটা চ্যাপ্টার আমি ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয় নম্বর, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত যদি প্রশ্নের উত্তরটা বলেন। জাগরণ যেটা করার চেষ্টা হচ্ছে, আমার ভয় লাগছে যে ওই গরুর মূত্র দিয়ে যেন করোনার ওষুধ তৈরি না হয়, এটাই আমার ভয়, আর কিছু ভয় না। এবার গরুর মুত খেয়ে করোনার প্রতিষেধক, আর কি গরুর মূত্র হচ্ছে করোনার প্রতিষেধক, ওদিকে বোধহয় আমরা যাচ্ছি। প্রণয় রায়, না, প্রথম কথা হচ্ছে যে আপনি বাস্তবে সম্ভব, শুনতে ভালো লাগছে। না সুমন দা, আপনি স্বদেশী জাগরণ মঞ্চের কথা বলছিলেন, গান্ধীজি তো এই স্বাবলম্বী ভারতের স্বপ্নই দেখেছিলেন, তাহলে কি গান্ধীজি? আমি হ্যাঁ হ্যাঁ একদম একদম, বিরোধীরা বলছেন, বিরোধীরা বলছে, তার মানে তারা গান্ধীজি আদর্শ থেকে বেরিয়ে এসছেন। আর গতকাল প্রধানমন্ত্রী, গান্ধীজি কেন আরেকটু পিছিয়ে যান প্রণয়দা?
ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা বড় ফেজে বিদেশি পণ্য বারবার, একবার নয়, একবার চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল, কিন্তু বারবার বিদেশি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ম্যানচেস্টারে তৈরি কাপড় পরার বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছে, কাপড় পোড়ানো হয়েছে। গতকাল কিন্তু আমি বলছি কুড়িতে বসে এটা ভারতবর্ষের মানুষকে মানাতে পারবেন? অবশ্যই সম্ভব, কারণ গতকাল প্রধানমন্ত্রী বলেছেন লোকালকে ভোকাল করে গ্লোবাল করতে হবে, মানের সাথে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের দেশীয় পণ্যের মান এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সেটা বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারি, বিদেশের যে জিনিস তার সাথে যাতে কম্পিটিশন করতে পারি। ঠিক তাই, কিন্তু এইটা করতে তো এটা তো লং টার্ম প্ল্যান প্রণয়দা। কালকে আপনি অ্যাপেলের সমান মোবাইল তৈরি ভারতবর্ষে করা সম্ভব? কি ম্যাজিক নাকি? আলাদিনের প্রদীপ কারুর কাছে নেই। শুরু তো করতে হবে এই কাজটা। যদি সুমনদা 40 বছর আগে শুরু করলে আজকে আমরা অ্যাচিভ করে যেতে পারতাম। 40 বছর আগে তো এটা শুরু হয়নি। আজকে যদি আমরা শুরু করি 10 বছর পরেও আমরা তন্ময় ভট্টাচার্য। প্রণয় বাবুকে আমি বলবো রিপিটটা দেখতে। আমি একবারও চীন উচ্চারণ করিনি, উনি অনেকগুলো চীনের কথা আমার মুখে বসিয়েছেন। সুমন, তোমার চ্যানেলের মাধ্যমে আমি এত দূর থেকে অনুপ বাবুকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি, কারণ তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন গোটা বিষয়টা। তোমার প্রশ্নের নির্দিষ্ট উত্তর হচ্ছে এইটা যে পৃথিবী এগিয়েছে, পৃথিবীকে পেছনের দিকে নিয়ে যাওয়াটা সম্ভব না। নরেন্দ্র মোদী আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী সাজাত্যবোধ জাগানোর জন্য যা খুশি তাই বক্তৃতা দিতে পারেন, তাতে পৃথিবীর অর্থনীতির কিচ্ছু যায় আসে না। চীনা জিনিস আর চলবে না তন্ময়দা, চীনের প্রোডাক্ট ভারতীয়রা নেবে না, আপনাদের দোকান বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে বলি, শুভঙ্কর সরকার, হ্যালো, আমি আপনাকে একটা কথা বলি, আমার পেছনে অনেক নেহেরুর বই, তাহলে তো বল্লভভাই প্যাটেলের মূর্তিটাই হতো না। একটা কথা আপনাদের কাছে বলি, ভারতবর্ষে পরীক্ষাগার, ভারতবর্ষে গবেষণাগার, ভারতবর্ষে টেকনোলজি আর সায়েন্সের গবেষণা দুটো কিন্তু এক নয়। প্রধানমন্ত্রী টেকনোলজিটা নিয়ে বলেন, গবেষণার মান নিয়ে বলেন না। একটা এইমস হাসপাতালের কথা 5 বছরে আমি দেখিনি। আমি তখন ভাবতাম নেহরুর বই পড়বো না, আমরা হার্ড ইকোনমি পড়বো, হারবার ইকোনমি, মনমোহন সিং এর দিকে যাব না। আজকে আপনাকে আমি খুব গুরুত্ব সহকারে বলছি, প্রধানমন্ত্রী একবার এক একটা ধোঁয়া দেয়, স্বদেশী জাগরণ মঞ্চের বিষয় বলে নয়। উনি ভারতবর্ষের মানুষকে এমন ভাবে চালনা করেন যে আমি যেটা বলছি ওটাই চলুক। কিন্তু আজকে আপনাদের কাছে আমার শুধু গুরুত্বপূর্ণ কথা, স্টেটকে টাকা দিক, গরিব মানুষের হাতে টাকা আসুক, ক্রয় ক্ষমতা বাড়ুক, মানুষ বাঁচুক। পয়েন্ট টেকেন। আমি নিঃসন্দেহে আত্মনির্ভর ভারত নিয়ে ভবিষ্যতে আমাদের বহু পূর্ণাঙ্গ অনুষ্ঠান করতে হবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো হুগলির তেলেনীপাড়ায় কি হচ্ছে, শ্রীরামপুর এবং চন্দননগরের এই মুহূর্তের কি পরিস্থিতি। ছোট্ট একটা বিরতির পরে এই খবরে ফিরবো। দেশ বা রাজ্যের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তেও কোনো ঘটনা ঘটলে সেটা যদি খবরযোগ্য হয়, জানানোর যোগ্য হয়, সেটা জানানো আমাদের কর্তব্য। সেই জন্য আমরা এই মুহূর্তে হুগলির তেলেনীপাড়ায় কি ঘটেছে, শ্রীরামপুর এবং চন্দননগরের কি পরিস্থিতি আপনাদের সামনে রাখবো। পাশাপাশি এটাও বলা আমাদের কর্তব্য, দয়া করে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, উত্তেজনা সৃষ্টি করবেন না। আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখাটা আমার আপনার প্রত্যেকের কর্তব্য। শান্তির আবেদন নিয়ে এই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। সংঘর্ষে এখনো উত্তপ্ত হুগলির তেলেনীপাড়া। মঙ্গলবারের পর বুধবারও এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে। গত কয়েকদিন ধরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ভয়ের চোটে বহু স্থানীয় বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন। অশান্তি নিয়ন্ত্রণের জন্য হুগলির জেলা শাসককে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হুগলির পিএম যদি থাকে, তেলেনীপাড়ায় যে গন্ডগোল হয়েছে, যাদের ঘরবাড়ি পুড়ে গেছে বা যাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার লিস্টে আজকের মধ্যে আমাদের পাঠাবে। আমাদের কাছে সবাই সমান, আমরা দেখবো যেন কেউ কোনো অশান্তি করছে না, কোনো রকম যাতে না বাড়ে এটা নজর রাখতে। বিজেপি অবশ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব। বুধবার ফের হুগলির তেলেনীপাড়ায় যাওয়ার চেষ্টা করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ, কিন্তু মানকুণ্ডুর কাছে তাদের আটকে দেয় পুলিশ। এরপর চুচুড়ায় জেলা শাসকের দপ্তরের বাইরে ধর্নায় বসেন বিজেপি সাংসদরা। দেখেছেন আপনারা 4 দিন ধরে কিভাবে তেলেনীপাড়ার গন্ডগোল চলছে। কেন এখনো পর্যন্ত প্রশাসন
কেন কিছু কন্ট্রোলে আনতে পারছে না, কেন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে? এলো পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও কেন তারা সেভাবে কাজ করতে পারছে না? জনপ্রতিনিধি তাও মেম্বার অফ পার্লামেন্ট সঙ্গে দেখা করবে না? ডিএম এর দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন না করে ও এডিএম দিকে ঠেলে দিচ্ছে, সেটা তো আমরা মানতে পারবো না। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বিবৃতি জারি করে দাবি করেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অশান্তি তৈরি করে ফায়দা তোলার চেষ্টা করছেন। গত 2 মাসে তাকে হুগলির মানুষের পাশে দেখা যায়নি, এখন হঠাৎ করে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একদিনও লোকসভা কেন্দ্রে দেখা যায়নি লকেট চট্টোপাধ্যায়কে। তার দায়িত্ব জ্ঞানহীন আচরণ এবং আইন ভঙ্গের জন্য প্রশাসনকে চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে। লকেট একটা অসভ্য এমপি, তার উস্কানিমূলক কথা জন্যে সমস্ত ঘটনার জন্যে তাকে দায়ী করে দিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত। অর্জুন একটা গুন্ডা, অসভ্য। অর্জুন চাইছে যে লোকসভার পরে তার দিকে অনেক গুন্ডামি হয়েছিল, কিন্তু হুগলিতে সমস্ত জায়গায় শান্তি ছিল, তাই সে আজকে লকেটের পাশে দাঁড়িয়ে সে এই অসভ্যতামিগুলো করছে। 17 মে পর্যন্ত শ্রীরামপুর ও চন্দননগর মহকুমার সব থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নোটিশ জারি করেছে জেলা প্রশাসন। টুইট করে সকল বাসিন্দার উদ্দেশ্যে সংযম ও সম্প্রীতি রক্ষা করার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সুমন ঘরাই রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার করোনায় ভয় করো না। যারা গোটা দিন শুটিং ফ্লোরে ব্যস্ত থাকেন তারা হঠাৎ 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে পড়েছেন। তারকারা কি করছেন? গানের সুরে, অনুপমের গানের সুরে টালিগঞ্জের মোটামুটি সবাই একই সঙ্গে গলা মিলিয়েছে। তবে যেটা বলা সেটা হচ্ছে এই গোটা ভিডিওটা যেটা এক্ষুনি আপনাদের সামনে রাখবো সেটা কিন্তু তৈরি হয়েছে বাড়ির বাইরে এক পাও না বেরিয়ে। এর রেকর্ডিং, এডিটিং, মিউজিক ভিডিওটার গোটা শুটিং সবটা হয়েছে এই তারকাদের বাড়ির মধ্যে। কারা নেই এই তালিকায়? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পাওলি দাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার, মধুমিতা সরকার এবং সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তী সবাই অংশ নিয়েছেন এই ভিডিওটিতে। বার্তা একটাই, করোনায় ভয় করো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না। এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং, বোকা মন খারাপের লিখি থিম সং। ছাদে পা ছড়িয়ে রোদে পিঠে গিয়ে সবুজ কড়াই শুটি ছাড়াই শীতের দিনে। শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, তোর কেউ নেই। তুই খালি আমারে বই খাতায় আবার ভুল করে কাটাকুটি খেলায়। তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকে ফেলি তোকে। হারিয়ে গিয়েছি বইয়ের ভেতরে পাতার প্রথমে অক্ষর হয়ে। আলমারি তাকে আমায় খুঁজে পাবে না, খুঁজে পাওয়া যাবে না। উড়ে যাকে তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায়?
সাজানো ম্যাগাজিনে তোর সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং। যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব, ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, আমায় ঘরে নিয়ে চলো। আরে বাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান, নোটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরীদের স্নান, নোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে। ঠান্ডা তো চোখ, অগোছালো চুল, জোটানো মুরদ, ছাই চাপা ফুল, হাওয়ায় চটির ভেজা ভেজা ছাপ জানে, আঁকার খাতা জুতোর ফিতে, দরজার খিল হারের জিতে, গোফের রেখা ফেলে আসা পাপ জানে। হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে, যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে, আমি ও বেলার ডাল ভাতে পুড়িয়ে গেছি, গিলাসের জলে ভাসবো না 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 না। এত ছটফট করছো কেন, আমার দিকে তাকাও, কি করতে আজ ইচ্ছে করছে বলো কি চাও। ঘাসের সবুজ ছিটকে আসছে, ভেজা মাটির গন্ধ টানছে, প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দু চোখ বুঝে। শান্ত হও শান্ত হও শান্ত হও, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো না।